আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক 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 ভালো আছো। তো তোমরা আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ কিনা একটু ভাইরা কমেন্ট করে জানাতে হবে, একটু কমেন্ট করে জানাতে হবে। হ্যাঁ, অনেকে হচ্ছে সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম। অনেকে হচ্ছে জিজ্ঞেস করছো কেমন আছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, আচ্ছা, সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, তাহলে চলো আমরা ক্লাসটা কিন্তু শুরু করতে পারি। হ্যাঁ, তাহলে আমাদের আজকের ক্লাস হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টরের সেকেন্ড লেকচার। তো এটা বেসিক্যালি আমাদের গত লেকচারে আমরা হচ্ছে জাংশন ডায়োড বা পিএন জাংশন, আমাদের হচ্ছে ডিপ্লেশন লেয়ার, এগুলা নিয়ে দেখছিলাম। সো এগুলা নিয়ে আমরা কিন্তু ডিটেলসে আজকে একটু কথা বলবো। হ্যাঁ, আজকে আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমও সলভ করব। তাহলে চলো আমরা কথাবার্তা না বাড়াচ্ছি শুরু করতে পারি। আমাদের এখানে যে আমাদের কিছু এক্সপ্লেনেশন কোয়েশ্চেন আছে, সেটা আমরা গত ক্লাসে দেখে আসছিলাম আমাদের থিওরির মাধ্যমে। তো আমাদের পিএন জাংশনটা আমরা ওভারঅল দেখছিলাম। তো এটা আমরা একটু রিক্যাপ করে ফেলি। হ্যাঁ, রিক্যাপটা কিরকম ছিল আমরা একটু হালকা করে বলি তোমাদেরকে। আমাদের ব্যাপারটা অনেকটা এইরকম ছিল, আমরা তোমাকে বলছিলাম ব্যাপারটা অনেকটা এইরকম যে ভাইয়া আমাদের খেয়াল করে দেখো, আমাদের এই পাশে থাকে হচ্ছে পি। এই পাশে থাকে হচ্ছে আমাদের পি, পি টাইপ সেমিকন্ডাক্টর। এই পাশে থাকে হচ্ছে আমাদের এন টাইপ সেমিকন্ডাক্টর। এক পাশে থাকে হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর, আর এক পাশে থাকে হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। ওকে, তাহলে এই যে পি টাইপ সেমিকন্ডাক্টর গুলা থাকে, তোমরা জানো পি মানে কি? পি মানে হচ্ছে ভাইয়া পি এর সাথে পজিটিভ এই শব্দটার মিল আছে। এখন পজিটিভ চার্জ ক্যারিয়ার কারা? পজিটিভ চার্জ ক্যারিয়ার হচ্ছে ভাইয়া হোল। সো আমরা বুঝতে পারতেছি আমাদের এখানে পি টাইপের ক্ষেত্রে কোন ধরনের চার্জ ক্যারিয়ার বেশি থাকে? হোল বেশি থাকে। সো এইখানটা কিন্তু এই যে দেখো, গোল গোল দিয়ে আমি যা আঁকি সেটাই কিন্তু হোল, গোল গোল দিয়ে যা আঁকি সেটাই কিন্তু হোল, গোল গোল দিয়ে যা আঁকি সেটাই কিন্তু হোল। ওকে, আচ্ছা, এরপরে শুধুমাত্র হোলই যে এখানে থাকে তা কিন্তু না। আমরা জানি আমাদের পজিটিভ চার্জ ক্যারিয়ার হোলের পাশাপাশি এখানে অল্প সংখ্যক ইলেকট্রনও কিন্তু থাকতে পারে। ওকে, কারণ মনে থাকার কথা আমাদের পি টাইপের ক্ষেত্রে কি হয়, নাম্বার অফ হোল, ঠিক আছে, এটা আমাদের নাম্বার অফ ইলেকট্রনের চাইতে বেশি হয়। ওকে, সো নাম্বার অফ ইলেকট্রন কিছু থাকে, তবে বেশি থাকে হচ্ছে হোল। আর আমাদের এন টাইপের ক্ষেত্রে কি হয়, এন টাইপের ক্ষেত্রে কিন্তু আমাদের নেগেটিভ চার্জ ক্যারিয়ার, দ্যাট ইজ ইলেকট্রন, প্রচুর বেশি থাকে। আমরা দেখছিলাম নেগেটিভ চার্জ ক্যারিয়ার ইলেকট্রন প্রচুর পরিমাণে থাকে, প্রচুর পরিমাণে থাকে। এখন নেগেটিভ চার্জ ক্যারিয়ার ইলেকট্রন প্রচুর পরিমাণে থাকে, আর আশেপাশে কিন্তু অল্প সংখ্যক হোলও থাকে। এই যে অল্প সংখ্যক হোলও থাকে। হ্যাঁ, তো এই ছিল আমাদের ঘটনা। আমরা দেখছিলাম কি এই হোলগুলা ওই পাশে যাওয়ার চেষ্টা করে, ইলেকট্রনের কাছে যাওয়ার চেষ্টা করে, আর এই পাশের ইলেকট্রন গুলা ওই হোলের কাছে যাওয়ার চেষ্টা করে। কারণ আমরা বুঝছিলাম ইলেকট্রন আর হোল, একটা পজিটিভ একটা নেগেটিভ, একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করে, তাই না? তাহলে আমরা দেখতে পাইছিলাম যে ইলেকট্রন গুলা, এই পাশের ইলেকট্রন গুলা যখন এদিকে আসার চেষ্টা করে, ওরা কিন্তু বাধাপ্রাপ্ত হয়। ওরা কিন্তু এই জায়গাটা এসে আটকে যায় আর বাম দিকে যাইতে পারে না। কেন যাইতে পারে না? কারণ এই যে এই পাশে দেখো, আমাদের আকাশি কালারের কিছু ইলেকট্রন আগে থেকে আছে না, ওরা বলে আমরা তো এখানে হোলকে পাহারা দিতেই আছি, তোমাদের আর দরকার নাই, তোমরা ওখানেই থেমে যাও। সো ওরা এই ইলেকট্রন গুলা এই ব্যারিয়ারে কি হয়ে যায়, থেমে যায়। পাশাপাশি এই যে এই পাশে যে হোল আছে না, এই পাশে অনেকগুলা হোল আছে না, এই হোলগুলা স্বপ্ন দেখছিল ওই পারে গিয়ে ইলেকট্রনের সাথে মিলিত হবে, কিন্তু তাদের স্বপ্ন পূরণ হয় না। কেন পূরণ হয় না? কারণ হোলগুলা যখন এদিকে আসে, তখন এই যে এই পাশে যে ছোট ছোট হোল দেখতে পাচ্ছ না অল্প সংখ্যক, ওরা বলে যে আমরা তো ইলেকট্রনের কাছে আছি, আমরা ইলেকট্রনকে পাহারা দিতেছি, তোমাদের আর নতুন করে এদিকে আসার দরকার নাই। সো এই হোলগুলারও কিন্তু আর স্বপ্ন পূরণ হয় না, ওরা এই ব্যারিয়ারে কিন্তু আটকায়া যায়। সো হোলগুলো আটকায়া যায় এখানে, আর ইলেকট্রনগুলো আটকায়া যায় এইখানে। যেই জায়গাটায় এই হোল আর ইলেকট্রন আটকায় গেল, এটাকে আমরা বলি কিন্তু ভাই পটেনশিয়াল ব্যারিয়ার বা ভোল্টেজ ব্যারিয়ার। ওকে, তাহলে এটাকে আমরা বলছিলাম কিন্তু ভাই পটেনশিয়াল ব্যারিয়ার বা ভোল্টেজ ব্যারিয়ার বা ডিপ্লেশন লেয়ার। সো এটাকে পটেনশিয়াল ব্যারিয়ারও বলে, অবলিক ভোল্টেজ ব্যারিয়ারও বলে, অবলিক ডিপ্লেশন লেয়ারও বলে। আচ্ছা, এখন ভাইরা খেয়াল করে এই যে পটেনশিয়াল ব্যারিয়ার, ভোল্টেজ ব্যারিয়ার বা ডিপ্লেশন লেয়ার, এটা পোলারিটি কিরকম দেখো। এই পাশে কি আছে? এই পাশে হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রন গুলা কেমন হয় ভাই? নেগেটিভ। আর আমাদের এই পাশে কি আছে দেখো তো ভাই? হোল, হোল গুলা কেমন হয় ভাই? পজিটিভ। তাহলে খেয়াল করো এখানে ডিপ্লেশন লেয়ারের পোলারিটি অলওয়েজ মুখস্থ রাখবা ভাইয়া, বামে মাইনাস ডানে প্লাস, বামে মাইনাস ডানে প্লাস, ঠিক আছে? ডিপ্লেশন লেয়ারের পোলারিটি কেমন হয় ভাই? বামে মাইনাস ডানে প্লাস। এখন এই জিনিসটার, এই ডিপ্লেশন লেয়ারের পোলারিটির উপর ভিত্তি করে আমরা দেখব এই ডিপ্লেশন লেয়ারটাকে কিভাবে আমরা ছোট করতে পারি, ডিপ্লেশন লেয়ারটাকে কিভাবে আমরা বড় করতে পারি। দেখো আমাদের কিন্তু স্বপ্ন ছিল কি, ইলেকট্রন এদিকে আসবে,
হোল ওদিকে যাবে, দুই প্রান্তে আদান প্রদান হবে, ইলেকট্রন হোলের কি হবে, একটা রিলেশন হবে, ইলেকট্রন হোলের একটা ফ্লো হবে। কিন্তু এই ফ্লোটাকে আটকায় দিছে কে, এই মাঝখানের পটেনশিয়াল ব্যারিয়ার বা ভোল্টেজ ব্যারিয়ার বা ডিপ্লেশন লেয়ার। এখন আমরা যদি চাই এই ভোল্টেজ ব্যারিয়ারটাকে আমি চাপায় দিব, এই ভোল্টেজ ব্যারিয়ারটাকে আমি চাপায় দিব, ইলেকট্রন হোলের ফ্লো করাবো, কিভাবে করব ব্যাপারটা চলো একটু দেখি। এই ফ্লো করানোর যে প্রসেস, সেটা একটা অসাধারণ প্রসেস। সেই প্রসেসটাকে বলা হয় ফরওয়ার্ড বায়াস। সেই প্রসেসটাকে ভাইয়া বলা হয় ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস মানে কি? ফরওয়ার্ড বায়াস মানে হচ্ছে, ফরওয়ার্ড বায়াসের মেইন উদ্দেশ্যই হচ্ছে ভাইয়া আমাদের টু রিডিউস দ্য ডিপ্লেশন লেয়ার। ডিপ্লেশন লেয়ারটাকে আমরা রিডিউস করাবো, বা ভোল্টেজ ব্যারিয়ারটাকে আমরা কি করব, রিডিউস করে দেবো, টু রিডিউস দ্য ভোল্টেজ ব্যারিয়ার। এবং ভোল্টেজ ব্যারিয়ারটা যখন রিডিউস হবে, আমাদের ইলেকট্রন আর হোলগুলা কি হবে বলতো, ইলেকট্রন হোল, ইলেকট্রনস এন্ড হোল ফ্লো করবে। ওকে, এরা কিন্তু ফ্লো করবে। তাহলে দেখো কিভাবে আমরা এই ঘটনাটা ঘটাইতে পারি, খুব সহজে আমরা বুঝতে পারি। খেয়াল করো ভাইয়া, আমাদের এই পাশে ছিল হচ্ছে পি, হ্যাঁ, এই পাশে ছিল হচ্ছে আমার এন, এই পাশে ছিল পি, এই পাশে ছিল হচ্ছে এন। তাহলে এই পাশে ছিল ভাই, আবারও বলি, পি টাইপ, এই পাশে ছিল হচ্ছে ভাই আমাদের এন টাইপ। ওকে, আমাদের কিন্তু ভোল্টেজের একটা ব্যারিয়ার তৈরি হচ্ছিল। পি টাইপের জন্য আমাদের হোল বেশি ছিল, হোল বেশি ছিল, হোল বেশি ছিল, হোল বেশি ছিল। এন টাইপের জন্য আমাদের ইলেকট্রন বেশি ছিল, ইলেকট্রন বেশি ছিল, ইলেকট্রন বেশি ছিল। খেয়াল করে দেখো, এইখানে আমাদের হোলে এই আছে কিছু ইলেকট্রন, কিছু ইলেকট্রন, কিছু ইলেকট্রন, এইখানে থাকবে কিছু হোল, কিছু হোল, কিছু হোল, এটা আমরা দেখে আসছি। মাঝে থাকে ভাই ডিপ্লেশন লেয়ার। ডিপ্লেশন লেয়ারটা কিরকম ছিল, বা ভোল্টেজ ব্যারিয়ারটা কিরকম ছিল? ভোল্টেজ ব্যারিয়ারের নিয়ম হচ্ছে ভাইয়া, আমাদের এই যে এই জায়গাটায় কিন্তু আমরা দেখছিলাম ভাই, এই যে ইলেকট্রন এসে আটকায় যাচ্ছিল, এই জায়গাটা, এই জায়গাটা ইলেকট্রন এসে আটকায় যাচ্ছিল, এই জায়গাটা আমাদের হোল এসে আটকায় যাচ্ছিল। সো আমরা অলরেডি কিন্তু এটা দেখে আসছি ভাইয়া। সেটা হচ্ছে আমাদের বাম পাশটা কি বলতো, যেখানে অনেক ইলেকট্রন আছে এই জায়গাটা হয়ে যায় নেগেটিভ, আর যেখানে অনেক ইলেকট্রন, যেখানে অনেক হোল আছে এই জায়গাটা হয়ে যায় পজিটিভ। এখন ভাইয়া তুমি চিন্তা করো, তুমি চাচ্ছ কি, রিডিউস দ্য ভোল্টেজ ব্যারিয়ার। তাহলে ভোল্টেজ ব্যারিয়ারটাকে তুমি রিডিউস করতে চাচ্ছ, তাহলে এইটা হচ্ছে ভোল্টেজ ব্যারিয়ার। মনে রাখবা ভোল্টেজ ব্যারিয়ারের পোলারিটিটা কোন দিকে, ভোল্টেজ ব্যারিয়ারের পোলারিটিটা হচ্ছে বামে মাইনাস, ডানে প্লাস। সো তোমরা আমাকে বলো তো, কারেন্ট কোন দিক থেকে কোন দিকে ফ্লো হয়? কারেন্ট সবসময় ফ্লো হয় প্লাস থেকে মাইনাসের দিকে। তাহলে ভোল্টেজ ব্যারিয়ারটা কি চায় জানো? ভোল্টেজ ব্যারিয়ারটা চায় যে প্লাস থেকে মাইনাসের দিকে কারেন্ট ফ্লো হোক, কিন্তু আমরা চাচ্ছি ভোল্টেজ ব্যারিয়ারটার বিরুদ্ধে, আমরা ভোল্টেজ ব্যারিয়ারটার এগেইনস্টে আছি, কিন্তু আমরা চাচ্ছি ভোল্টেজ ব্যারিয়ারটাকে কমায় দিতে। সো আমরা চাচ্ছি এই যে বাধাটা, এই বাধাটাকে কমায় দিতে। সো এই বাধাটা যা করতে চাবে, আমরা তার উল্টা ঘটনা ঘটানোর চেষ্টা করব। তাহলে এই ভোল্টেজ ব্যারিয়ার পোলারিটি কিরকম, বামে মাইনাস, ডানে প্লাস। সো আমরা করব কি, এটার উল্টা অপোজিট একটা পোলারিটি তৈরি করব। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এখানে ক্রিয়েট অ্যান অপোজিট পোলারিটি, opposite polarity of the voltage ব্যারিয়ার বা ডিপ্লেশন লেয়ার, যাই বলো, আমরা ভোল্টেজ ব্যারিয়ার বা আমাদের ডিপ্লেশন লেয়ারে একটা অপোজিট পোলারিটি তৈরি করব। কিভাবে তৈরি করব? বাই ইউজিং ব্যাটারি, বাই ইউজিং আ ব্যাটারি। এটা একটু লিখে রাখো, বাই ইউজিং আ ব্যাটারি, বাই ইউজিং এ ব্যাটারি। তাহলে ব্যাটারির মাধ্যমে আমরা কিভাবে পোলারিটিটা তৈরি করব? দেখো, এখানে বামে মাইনাস আছে, ডানে প্লাস আছে, আমি ব্যাটারির মাধ্যমে বামে প্লাস দিব, ডানে মাইনাস দিব। ব্যাটারির মাধ্যমে আমি কি করব, বামে মাইনাস দিব, ডানে প্লাস দিব। তাহলে দেখো, ব্যাটারির বড় মাথাটা হয় প্লাস আর ছোট মাথাটা হয় মাইনাস। তাহলে ব্যাটারি পোলারিটি দেখো কোন দিকে, বামে প্লাস, ডানে মাইনাস। ওকে, ব্যাটারি পোলারিটি দেখো বামে প্লাস, ডানে মাইনাস। তাহলে ব্যাটারি কারেন্ট পাঠাইতে চায় কোন দিকে বলতো, প্লাস থেকে মাইনাসের দিকে। ব্যাটারি কারেন্ট পাঠাইতে চায় কিন্তু এই দিকে। সো দেখো, এইখানে আমাদের ব্যাটারির পোলারিটি একদিকে, আর আমাদের ভোল্টেজ ব্যারিয়ারের পোলারিটি কিন্তু আরেক দিকে। তুমি যদি একটু ঠান্ডা মাথায় দেখো, ব্যাটারি পোলারিটি সেটা হচ্ছে অনেকটা এইরকম, বামে প্লাস, ডানে মাইনাস। আর আমাদের তুমি যদি ভোল্টেজ ব্যারিয়ারের পোলারিটিটা দেখো, তুমি দেখবা এটা হচ্ছে বামে মাইনাস, ডানে প্লাস। সো এইখানে ব্যাটারিটা কি করতেছে, ভোল্টেজ ব্যারিয়ারটার এগেইনস্টে কাজ করতেছে। সো তুমি যখন ব্যাটারি ভোল্টেজটা বাড়ায় দিবা,
তুমি যখন ব্যাটারি ভোল্টেজটা বাড়ায় দিবা তখনও কি করবে জানো, এই ভোল্টেজ ব্যারিয়ারটা এগেনস্টে আরো বেশি পরিমাণে কাজ করা শুরু করবে, এবং ব্যাটারি ভোল্টেজ তুমি যত শক্তিশালী করবা, যত বাড়াবা, ও ভোল্টেজ ব্যারিয়ারটাকে তত বেশি চাপায় দিবে। ঠিক আছে, কারণ এখানে ব্যাটারির পোলারিটিটা ভোল্টেজ ব্যারিয়ারের পোলারিটির এগেনস্টে কাজ করতেছে, অপোজিটে কাজ করতেছে। দেখো ও হচ্ছে প্লাস, বামে প্লাস ডানে মাইনাস, আর আমাদের ভোল্টেজ ব্যারিয়ারের পোলারিটি হচ্ছে বামে মাইনাস ডানে প্লাস, একটার একটা এগেনস্টে কাজ করতেছে, যার কারণে এখানে ভোল্টেজ ব্যারিয়ারটা কিন্তু রিডিউস হয়ে যাবে। আর ভোল্টেজ ব্যারিয়ারটা যখন রিডিউস হবে, এই ব্যারিয়ারটাই কিন্তু আমাদের ইলেকট্রন আর হোলগুলোকে ফ্লো হইতে বাধা দিতেছিল। সো ভোল্টেজ ব্যারিয়ারটা যখন রিডিউস হয়ে যাবে, তখন ইলেকট্রন আর হোলগুলার ফ্লোতে কোনো প্রকার কোনো রেস্ট্রিকশন থাকবে না, তখন কিন্তু আরামসে ইলেকট্রন এবং হোলগুলা কিন্তু এখানে ফ্লো হইতে থাকবে। সো আমরা বলি এই ধরনের ঘটনাকে আমরা বলি ফরওয়ার্ড বায়াস। সো ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে আরো কিছু ক্যারেক্টারিস্টিক্স মনে রাখতে পারো। এই ক্ষেত্রে আমাদের কারেন্ট ফ্লো হয়। ঠিক আছে, এই ক্ষেত্রে আমাদের কি ফ্লো হয়? কারেন্ট ফ্লো হয়। কারেন্ট ফ্লোস, কেন কারেন্ট ফ্লো হয়? ডিউ টু দ্য ফ্লো অফ হোলস অ্যান্ড ইলেকট্রনস। ওকে, হোলস অ্যান্ড ইলেকট্রনস। ওকে, হোলস অ্যান্ড ইলেকট্রনস। আচ্ছা, এই ক্ষেত্রে কারেন্টের ভ্যালুগুলো হয় মিলি অ্যাম্পিয়ার রেঞ্জের, ভ্যালুটা হয় মিলি অ্যাম্পিয়ার রেঞ্জের। ওকে, এটা একটু মনে রাখতে পারো, এটা একটু মনে রাখতে পারো। এবং এই ক্ষেত্রে আমাদের যে গ্রাফটা হয়, সেই গ্রাফটা অনেকটা এইরকম হয়। এই বরাবর থাকে হচ্ছে আমাদের কারেন্ট, এই বরাবর থাকে হচ্ছে আমাদের ভোল্টেজ। ওকে, গ্রাফটা অনেকটা এইরকম হয়। ইনিশিয়ালি কারেন্টের ভ্যালু থাকে 0, এরপর আস্তে আস্তে কারেন্টটা বাড়তে থাকে, ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে কারেন্টটা বাড়তে থাকে, এবং কারেন্টটা মোটামুটি মিলি অ্যাম্পিয়ার রেঞ্জের হয়, এরকম হয়। ওকে, সো গ্রাফটা অনেকটা এইরকম হয় আমাদের ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে। এখন ফরওয়ার্ড বায়াস চিনার সহজ উপায় বলি, সহজ টেকনিক। দেখো, ব্যাটারির পজিটিভ প্রান্ত এখানে ডায়োডের কোন জায়গার সাথে যুক্ত আছে? ব্যাটারির পজিটিভ প্রান্ত এখানে যুক্ত আছে ডায়োডের পি প্রান্তের সাথে, আর ব্যাটারির নেগেটিভ প্রান্ত এখানে যুক্ত আছে ডায়োডের এন প্রান্তের সাথে। সো সহজ হিসাব, ডায়োডের পি, ডায়োডটা কিরকম থাকে? পি এন। ঠিক আছে, তাহলে ডায়োডের পি এর সাথে যদি ব্যাটারির পজিটিভ যুক্ত থাকে, আর ডায়োডের এন এর সাথে যদি ব্যাটারির নেগেটিভটা থাকে, তাহলেই বুঝে যাবে সেটা আসলে কি ফরওয়ার্ড বায়াস। যে কোনো একটা চেক করবা। ডায়োডের পি এর সাথে যদি ব্যাটারির পজিটিভ থাকে, দেখো নামের মধ্যে মিল আছে, পি এর সাথে যদি পজিটিভ থাকে ব্যাটারি, তাইলেই ফরওয়ার্ড বায়াস। এন এর সাথে যদি নেগেটিভ থাকে, তাইলে কি রিভার্স বায়াস। ঠিক আছে, তাইলে একটু আশা করি আমরা বুঝে গেছি। এখন ভাইয়ার একটু খেয়াল করো, আমরা ফরওয়ার্ড বায়াস যেহেতু বুঝছি, এখন আমরা দেখবো রিভার্স বায়াস তাহলে কিরকম হয়। রিভার্স বায়াস, হ্যাঁ, রিভার্স বায়াস হচ্ছে ফরওয়ার্ড বায়াসের উল্টা। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে অপোজিট টু ফরওয়ার্ড বায়াস, অপোজিট টু ফরওয়ার্ড বায়াস কিরকম? এই ক্ষেত্রে আমাদের নো ফ্লো অফ ইলেকট্রন অ্যান্ড হোল, ইলেকট্রন এবং হোলের কোনো ফ্লোই থাকে না, ইলেকট্রনস অ্যান্ড হোলস। ওকে, নো ফ্লো অথবা খুব সামান্য ফ্লো থাকে ইলেকট্রন এবং হোলের, স্লাইট ফ্লো অফ হোলস অ্যান্ড ইলেকট্রনস, স্লাইট ফ্লো অফ হোলস অ্যান্ড ইলেকট্রনস। ওকে, আচ্ছা, এখন খেয়াল করে দেখো ভাইয়া, এইরকম থাকে। এখন খেয়াল করে দেখো, অপোজিট টু ফরওয়ার্ড বায়াস নো ফ্লো অফ ইলেকট্রনস অর হোল, অথবা স্লাইট ফ্লো অফ হোলস অ্যান্ড ইলেকট্রনস। এখন আমাদের রিভার্স বায়াসে কি হয়? ফরওয়ার্ড বায়াসে হইতেছিল আমরা ভোল্টেজ ব্যারিয়ারটাকে রিডিউস করতেছিলাম, বাট রিভার্স বায়াসে কি হবে? আমরা ভোল্টেজ ব্যারিয়ারটার এগেইনস্টে না, বরং ভোল্টেজ ব্যারিয়ারটার পক্ষে কাজ করব। অর্থাৎ আমাদের এখন টার্গেট যে ভোল্টেজ ব্যারিয়ারটা কি করতেছিল, ইলেকট্রন এবং হোলের ফ্লোকে বাধা দিতেছিল, ফ্লো হইতে দিতেছিল না, এনট্র্যাপ করে দিতেছিল তাদেরকে। আমরা এখন চাই এই ভোল্টেজ ব্যারিয়ারটাকে আরেকটু শক্তিশালী করতে, এই ভোল্টেজ ব্যারিয়ারটাকে আরেকটু পাওয়ার দিতে, যেন ও আরো বেশি পরিমাণে বাধা দিতে পারে। অর্থাৎ ভোল্টেজ ব্যারিয়ারটাকে আমরা ইনক্রিজ করতে চাই। তাহলে এখানে আমাদের টার্গেটটা হচ্ছে টু ইনক্রিজ দ্য ভোল্টেজ ব্যারিয়ার, ইনক্রিজ দ্য ভোল্টেজ ব্যারিয়ার। তাহলে চিন্তা করো, এই ভোল্টেজ ব্যারিয়ারটাকে আমরা ইনক্রিজ করব কিভাবে? ভোল্টেজ ব্যারিয়ারটাকে আমরা ইনক্রিজ করব কিভাবে? খেয়াল করে দেখো, আমরা ভোল্টেজ ব্যারিয়ারটাকে রিডিউস করছিলাম কিভাবে? বাই ক্রিয়েটিং অ্যান অপোজিট পোলারিটি অফ দ্য ভোল্টেজ ব্যারিয়ার বাই ইউজিং আ ব্যাটারি। তাহলে অপোজিট পোলারিটি
ব্যবহার করে আমরা ভোল্টেজ ব্যারিয়ারটাকে রিডিউস করছিলাম। সো এখন যখন আমি এই ভোল্টেজ ব্যারিয়ারটাকে ইনক্রিজ করতে চাই, তাহলে আমার এখন ব্যাটারি পোলারিটি কেমন হবে? ব্যাটারির পোলারিটি will be in the direction of voltage barrier. ব্যাপারটা কি ভাই, জাস্ট একটু দেখো তাহলেই হবে, কোনো টেনশন নাই। এই হচ্ছে ভাই আমাদের একটা পি টাইপ সেমিকন্ডাক্টর, আর একটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। এই হচ্ছে পি টাইপ, এই হচ্ছে এন টাইপ। তাহলে পি টাইপের ক্ষেত্রে কি থাকে আমরা জানি, ব্যাপক হোল থাকে। আর এন টাইপের ক্ষেত্রে আমরা কি জানি, ব্যাপক ইলেকট্রন থাকে। ওকে, তাহলে এইখানে ভাইরা খেয়াল করো, এইখানে কিন্তু মাঝে আমাদের ডিপ্লেশন লেয়ার থাকে। তাহলে এই জায়গাটা ইলেকট্রন। সো এই জায়গাটাই কিন্তু আমাদের ব্যারিয়ার, এটাকে আমরা বলি ভোল্টেজ ব্যারিয়ার। হ্যাঁ, এখন আমাদের টার্গেট কি, ভোল্টেজ ব্যারিয়ারটাকে বাড়ায় দেওয়া, মোটা করে দেওয়া, ইনক্রিজ করে দেওয়া। কি করব, তুমি দেখো এটার পোলারিটি কিরকম। এটার এই যে ইলেকট্রন এই জায়গাটা হচ্ছে নেগেটিভ, আর হোল এই জায়গাটা হচ্ছে পজিটিভ। সো আমরা ব্যাটারির পোলারিটি কিভাবে দিব, এমন ভাবে দিব যেন আমাদের সেটা ভোল্টেজ ব্যারিয়ারটাকে ইনক্রিজ করে। অর্থাৎ আমরা এমন ভাবে পোলারিটি দিব যেন ভোল্টেজ ব্যারিয়ারের পোলারিটি আর ব্যাটারি পোলারিটি সেম ডিরেকশনেই থাকে। তাহলে এইখানে দেখো ভোল্টেজ ব্যারিয়ারের পোলারিটি কিভাবে আছে, বামে মাইনাস ডানে প্লাস। সো আমাদের ব্যাটারি পোলারিটিও আমরা দিব বামে মাইনাস ডানে প্লাস। সো দেখো বামে মাইনাস ডানে প্লাস, এটাই কিন্তু ব্যাটারি পোলারিটি। তাহলে তুমি যদি একটু ঠান্ডা মাথায় তাকায় দেখো ভাই, বুঝতে পারবা ব্যাটারি পোলারিটি কোন দিকে। ব্যাটারি পোলারিটি হচ্ছে বামে মাইনাস ডানে প্লাস। আর আমাদের এখানে ব্যাটারি পোলারিটির পরে কি আছে দেখো, উপরে আছে হচ্ছে ভোল্টেজ ব্যারিয়ারের পোলারিটি। তাহলে ভোল্টেজ ব্যারিয়ারের পোলারিটিটা কোন দিকে তুমি এটা বুঝতে পারার কথা, এটাও কিন্তু বামে মাইনাস ডানে প্লাস। সো যেহেতু দুইটা পোলারিটি সেম ডিরেকশনে, ব্যাটারিটা কিন্তু এখানে ভোল্টেজ ব্যারিয়ারের এগেইনস্টে কাজ করতেছে না, বরং ভোল্টেজ ব্যারিয়ারটাকে হেল্প করতেছে। ভোল্টেজ ব্যারিয়ারটা কি করতেছিল, ইলেকট্রন হোলের ফ্লোটাকে আটকায় দিতেছিল। এই ব্যাটারিটা ভোল্টেজ ব্যারিয়ারটাকে বলতেছে যে ভোল্টেজ ব্যারিয়ার তুমি ঠিক কাজটাই করতেছো, আমি তোমাকে আরো হেল্প করি, তোমার পোলারিটি যেদিকে আমিও একই দিকে পোলারিটি দিয়ে দিলাম। ব্যাটারি বলতেছে তোমাকে আমি হেল্প করে তুমি আরো বৃদ্ধি পাও, ঠিক আছে, তোমাকে আমি আরো বেশি পরিমাণ ভোল্টেজ দিতেছি। সো দেখো আমাদের এখানে ভোল্টেজ ব্যারিয়ারের পোলারিটি যেই দিকে, আমার ব্যাটারির পোলারিটিও একই দিকে। সো ব্যাটারিটা এখানে ভোল্টেজ ব্যারিয়ারটাকে হেল্প করতেছে, হেল্প করে ওকে কি করতেছে, ইনক্রিজ করে দিতেছে। সো ভোল্টেজ ব্যারিয়ারটা যদি ইনক্রিজ হইতেই থাকে, দেখো এও যদি এই পাশে বাড়তে থাকে, এই পাশে বাড়তে থাকে, তাহলে কি এই হোল ইলেকট্রনে ফ্লো হওয়ার কোনো রাস্তা আছে? উত্তর হচ্ছে না। আর ইলেকট্রন হোল ফ্লো হওয়ার যদি কোনো রাস্তা না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের তেমন কোনো কারেন্ট আমাদের এই ধরনের সার্কিটে ফ্লো হবে না। সো বলা হয়ে থাকে রিভার্স বায়াসে কিন্তু কারেন্ট ফ্লো হয় না। সো এইখানে বলা হয়ে থাকে হার্ডলি এনি কারেন্ট ফ্লো ইন রিভার্স বায়াস। যদি অল্প দু একটু কারেন্ট ফ্লো হয়েও যায়, সেই কারেন্ট ফ্লো খুব বেশি রেঞ্জের হয় না, অল্প মাইক্রো অ্যাম্পিয়ার বা 10⁻⁻6 অ্যাম্পিয়ার রেঞ্জের কারেন্ট ফ্লো হয়, যেটা খুবই কম। এবং এটা গ্রাফটা দেখলে তোমরা বুঝতে পারবা, গ্রাফটা অনেকটা এইরকম হয়। হ্যাঁ, এই পাশে থাকে হচ্ছে আমাদের ভি, এই পাশে থাকে হচ্ছে আমাদের আই। ওকে, আইটা হয় মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জের এবং গ্রাফটা হয় অনেকটা এইরকম। ইনিশিয়ালি আমাদের কারেন্টটা খুব একটা চেঞ্জই হয় না, কারেন্ট একদম জিরোই থাকে। ওকে, সো কারেন্টটা এইরকম থাকে, দেখো অনেকটা শূন্যের কাছাকাছি, একদম চেঞ্জই হচ্ছে না। বাট মজার ব্যাপার, বলা হয় যে পৃথিবীতে সবকিছুরই একটা লিমিট আছে, বলে না অনেক সময় আমাদের যে ফাইজলামের একটা লিমিট আছে, ঠিক না? সো এই যে ভোল্টেজ ব্যারিয়ারটা আস্তে আস্তে ব্যাটারির হেল্পে মোটা হচ্ছে, ইনক্রিজ করতেছে, এই ভোল্টেজ ব্যারিয়ারটাও কিন্তু একটা লিমিট আছে। একটা মানুষ অনেক সময় কি হয়, একদম মনে করো অনেক খায়, খাইতে 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 এক সময় গ্রামের ভাষায় মজা করে বলে যে খাইতে 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 পেটটা ফেটে গেছে। সেই ভোল্টেজ ব্যারিয়ারেরও একই অবস্থা, ব্যাটারির
হেল্প পাইতে পাইতে এই ভোল্টেজ ব্যারিয়ারটা একসময় বাড়তে থাকে, মোটা হইতে থাকে, মোটা হইতে 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 একটা সময় কি হয়, ভোল্টেজ ব্যারিয়ারটা ব্লাস্ট হয়ে যায়। সো এই ভোল্টেজ ব্যারিয়ারটা এখন দেখো মোটামুটি ঠিকঠাক ফিটফাট আছে, বাট এই ব্যাটারি পোলারিটি যখন এই ভোল্টেজ ব্যারিয়ারের পোলারিটিকে হেল্প করে, এই ভোল্টেজ ব্যারিয়ারটাকে আরো বেশি মোটা করে, মোটা যখন করতে থাকে তখন একটা সময় কিন্তু ভোল্টেজ ব্যারিয়ারটা ব্লাস্ট হয়ে যায়। সো যখন ভোল্টেজ ব্যারিয়ারটা ব্লাস্ট হয়ে যাবে তখন বলো তো মাঝখানে আর কোনো ব্যারিয়ার টেরিয়ার থাকবে? কিচ্ছু থাকবে না। যখন ওই ব্যারিয়ার টেরিয়ার কিছুই থাকবে না, ভোল্টেজ ব্যারিয়ারটা ব্লাস্ট হয়ে যাবে, তখন কিন্তু আবার প্রচুর পরিমাণ কারেন্ট ফ্লো পাওয়া যাবে। এই কারণে দেখা যায় তুমি যদি ভোল্টেজটাকে অনেক বেশি চেঞ্জ করে দাও, অনেক বেশি বাড়ায় দাও, দেখবা কোনো এক পর্যায়ে এই গ্রাফটা এরকম হয়ে যায়। এরকম কেন হইলো? কারণ কারেন্টের মান সাই 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 করে তখন কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, বেড়ে যায়। ঠিক আছে, তখন আবার অনেক হাই কারেন্ট প্রবাহিত হয় বা হাই কারেন্ট ফ্লো হয়। হ্যাঁ, তাহলে দেখো আমরা এমন কিছু ভোল্টেজটা যদি আমরা অনেক বেশি পরিমাণে দেই, ঠিক আছে, বা ব্যাটারি যদি অনেক বেশি পরিমাণে এই ভোল্টেজ ব্যারিয়ারটাকে মোটা করে ফেলে, তখন একটা সময় ভোল্টেজ ব্যারিয়ার পৃথিবী থেকে বিদায় নেয়, মানে ব্লাস্ট হয়ে যায়। ব্লাস্ট হলে পরে ভোল্টেজ ব্যারিয়ার যে উৎস থাকে না, সেখান দিয়ে প্রচুর পরিমাণ কারেন্ট বের হয়ে যায়। সো কোন ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে? যে ভোল্টেজের জন্য এই ঘটনাটা ঘটে সেটাকে আমরা বলি জেনার ভোল্টেজ। সেই ভোল্টেজটাকে আমরা কি বলি? জেনার ভোল্টেজ। হ্যাঁ, জেনার ভোল্টেজ। ওকে, জেনার ভোল্টেজ। ওকে, জাস্ট একটু জানানোর জন্য জানানো বললাম। আর এটাকে বলা হয় জেনার মেকানিজম। জেনার মেকানিজম, এটা একটু হাই লেভেলের কথা, আমি জাস্ট তোমাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য বললাম। তাহলে জেনার মেকানিজম মানে কি? যেই সময় আমাদের ভোল্টেজ ব্যারিয়ারটা মোটা হইতে হইতে ফেটে যাবে, পৃথিবী থেকে বিদায় নিবে, সেটাই হচ্ছে আমাদের জেনার ভোল্টেজ। আর এই প্রসেসটাকে বলা হয় জেনার মেকানিজম। তাহলে আমরা কিন্তু এটা পড়ে ফেলছি। তাহলে ভাইয়া আমরা কিন্তু এই যে রিভার্স বায়াসের গ্রাফটাও দেখে ফেললাম। এখন তাইলে আমরা ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াসের গ্রাফটাকে একবারে দেখি। এটা আমাদের অনেক সময় লাগতে পারে, জাস্ট একটু দেখার জন্য দেখা। সো আমরা একসাথে দেখবো। হ্যাঁ, তাহলে আমাদের ফরওয়ার্ড বায়াসের গ্রাফটা কিরকম ছিল? এই ছিল আই, এই পাশে ছিল হচ্ছে আমাদের ভি, আমাদের কিন্তু আইটা ছিল তখন মিলি অ্যাম্পিয়ার রেঞ্জের, এবং গ্রাফটা কিন্তু অনেকটা, এই যে শুরুতে কারেন্ট ছিল 0, একটু পরে কারেন্ট অনেক বেড়ে গেছিল। আর আমাদের এইখানে রিভার্স বায়াসের গ্রাফটা কি দেখো, এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াসের গ্রাফ। ফরওয়ার্ড বায়াসকে আমরা সংক্ষেপে বলি এফবি, নট ফেসবুক, ইট ইজ ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস। আর রিভার্স বায়াসের গ্রাফটাকে আমরা বলি হচ্ছে সংক্ষেপে আরবি। হ্যাঁ, এখন দেখো ফরওয়ার্ড বায়াসের গ্রাফ যেই দিকে থাকে, রিভার্স বায়াসের গ্রাফ থাকবে তার উল্টা দিকে। কেন উল্টা দিকে থাকবে? নামেই বুঝতে পারতেছো, রিভার্স বায়াস। ঠিক আছে, তাহলে এই পাশে থাকবে হচ্ছে রিভার্স বায়াস আর বি। আচ্ছা, হইল। তাহলে এখন খেয়াল করো ভাইয়া, এখন তুমি যে কাজটা করতে পারো, এই পাশে হচ্ছে ফরওয়ার্ড বায়াস, এই পাশে হচ্ছে থাকবে কত? রিভার্স বায়াস। তাহলে যদি রিভার্স বায়াস থাকে, রিভার্স বায়াসের গ্রাফটা কিরকম হয়? আইটা হয় আমাদের মাইক্রো এম্পিয়ার রেঞ্জে, আর এই পাশে থাকে আমাদের, এই আমাদের গ্রাফটা শুরুতে কারেন্ট বাড়তেই চায় না, হঠাৎ করে যখন যে আমাদের ভোল্টেজ ব্যারিয়ারটা ফেটে যায়, পৃথিবী থেকে বিদায় নেয় ভোল্টেজ খাইতে খাইতে বা মোটা হইতে হইতে, তখন কিন্তু কারেন্টটা অনেক সাই সাই করে বেড়ে যায়। ওকে, সো এটাই হচ্ছে আমাদের রিভার্স বায়াসের গ্রাফ, এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াসের গ্রাফ। এখন পরীক্ষার জন্য যা যা লাগবে ভাইয়া কিন্তু অলরেডি বলে দিছি। হ্যাঁ, পরীক্ষার জন্য যা যা লাগবে ভাইয়া কিন্তু অলরেডি বলে দিছি। তাহলে এখন যেগুলো লিখে দিছি ওগুলোই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এখন আমরা আরেকটা একটু ছোট করে দেখে নিই। আমাদের ফরওয়ার্ড বায়াসের গ্রাফ থেকে একটা ছোট্ট জিনিস আমাদের একটু পড়তে হয়, সেটা হচ্ছে ডায়নামিক রেজিস্ট্যান্স। ডায়নামিক রেজিস্ট্যান্স। হ্যাঁ, এই ডায়নামিক রেজিস্ট্যান্স আসলে প্যারা খাওয়ার কোনোই দরকার নাই, পৃথিবীর সহজতম টপিক গুলার একটা। দেখো ভাইয়া সহজ করে বুঝাই দিচ্ছি। ফরওয়ার্ড বায়াসের গ্রাফটা একটু মনে করার চেষ্টা করো, একদম সহজ ভাইয়া, সহজ করে বুঝাই দিচ্ছি। দেখো, আই হচ্ছে মিলি অ্যাম্পিয়ার রেঞ্জের, ভি হচ্ছে ভোল্টেজ। ওকে, তাহলে এইখানে আমাদের গ্রাফটা চেহারা কিরকম ছিল? চেহারাটা ছিল ভাইয়া, শুরুতে কিন্তু আমাদের এখানে কারেন্টটা বাড়তেছিলই না, ফরওয়ার্ড বায়াসে, ফরওয়ার্ড বায়াস এফবি কারেন্টটা বাড়তেছিলই না, অনেকটা জিরো ছিল। হ্যাঁ, এই পর্যন্ত জিরো ছিল, বাট আস্তে করে সাই সাই করে কারেন্টটা বাড়া কিন্তু শুরু করে দেয় একটা পর্যায়ে। ঠিক আছে, তাহলে কারেন্টটা যে বাড়তেছে, এই কারেন্টের সাথে ভোল্টেজের একটা রিলেশন আছে না? উত্তর হচ্ছে আছে। তা আমরা দুইটা পয়েন্ট নিব এখানে, মনে করো এইটা একটা পয়েন্ট, এরপরে এইটা আর একটা পয়েন্ট। তাহলে এই পয়েন্টে খেয়াল করো, আমাদের ভোল্টেজটা কত সেটা ধরে নিলাম V1। ওকে, আর এই পয়েন্টে আমার ভোল্টেজটা কত সেটা ধরে নিলাম হচ্ছে V2। ওকে, তাহলে এই পয়েন্টে আমার কারেন্টটা কত? এই পয়েন্টে কারেন্টটা আমি ধরে নিলাম হচ্ছে I1। ওকে, আর আমার এই পয়েন্টে কারেন্টটা কত? এই পয়েন্টে কারেন্টটা আমি ধরে নিলাম হচ্ছে I2। ওকে, এখন ভাই এই দিয়ে আমার কি উপকার হবে? দেখো, রেজিস্ট্যান্স মানে তোমরা কি জানো এতদিন? রেজিস্ট্যান্স মানে কি? আর সমান সমান ভি বাই আই। কিন্তু এই রেজিস্ট্যান্স কিন্তু যেন তেন রেজিস্ট্যান্স না, এটার নাম হচ্ছে ডায়নামিক রেজিস্ট্যান্স। মানে এই রেজিস্ট্যান্স কিন্তু আমাদের চেঞ্জ হয়। মনে রাখবা, ডায়নামিক রেজিস্ট্যান্সের সাথে দুইটা জিনিসের রিলেশন আছে। নর্মাল রেজিস্ট্যান্সের সাথে আমাদের রিলেশন থাকে কারেন্ট আর ভোল্টেজের, আর ডায়নামিক রেজিস্ট্যান্স নাম শুনেই বুঝতে পারতেছো, ডায়নামিক কোনো কিছুর সাথে এটা জড়িত। সো ডায়নামিক রেজিস্ট্যান্স মানে হচ্ছে এটার সাথে সম্পর্ক আছে হচ্ছে ডায়নামিক ভোল্টেজ
আর ডায়নামিক কারেন্টের। রেজিস্ট্যান্স মানে কি? ভোল্টেজ বাই কারেন্ট না? সো এইখানে ডায়নামিক রেজিস্ট্যান্স মানে হচ্ছে ডায়নামিক ভোল্টেজ, ডায়নামিক কারেন্ট। এখন ডায়নামিক ভোল্টেজ আবার মানে কি? ডায়নামিক ভোল্টেজ মানে যেই ভোল্টেজ চেঞ্জ হয়। সো আমাদের বেসিক্যালি এখানে ভোল্টেজ চেঞ্জটাকে কাউন্ট করতে হবে। ডায়নামিক ভোল্টেজ মানে ভোল্টেজটা, যেই ভোল্টেজটা চেঞ্জ হয়, ওকে। আবার ডায়নামিক কারেন্ট মানে কি? যেই কারেন্টটা ভাইয়া চেঞ্জ হয়, হ্যাঁ, যেই কারেন্টটা চেঞ্জ হয়, ওকে, যেই কারেন্টটা চেঞ্জ হয়। সো আমরা নরমালি আর সমান কি লিখি? ভি বাই আই। বা ডায়নামিক রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা বলবো আর ডায়নামিক। ডায়নামিক রেজিস্ট্যান্সটা কিসের সাথে জড়িত? আমরা বলছি চেঞ্জ অফ ভোল্টেজ এবং চেঞ্জ অফ কারেন্টের সাথে জড়িত। এটাই হচ্ছে ডায়নামিক রেজিস্ট্যান্স। তাহলে এটা হবে আমাদের চেঞ্জ অফ ভোল্টেজ আর আমাদের চেঞ্জ অফ কারেন্ট। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, চেঞ্জ অফ ভোল্টেজ, চেঞ্জ অফ কারেন্ট কিভাবে বুঝবো? দেখো এখানে এই যে প্রথম বিন্দুতে, এই যে প্রথম বিন্দুতে খেয়াল করো ভাইয়া, প্রথম বিন্দুতে আমার ভোল্টেজটা কত ছিল? V1। দ্বিতীয় বিন্দুতে আমার ভোল্টেজটা কত হয়ে গেছে? V2। তাহলে এখানে চেঞ্জ কতটুকু হয়েছে ভোল্টেজের? চেঞ্জটা হয়েছে V2 মাইনাস V1 ডিভাইডেড বাই, দেখো আমাদের এই যে এইখানে প্রথম বিন্দুতে কারেন্টটা কত ছিল? I1। দ্বিতীয় বিন্দুতে কারেন্টটা কত ছিল? I2। তাহলে এখানে কারেন্টের চেঞ্জটা কত হয়েছে? I2 মাইনাস I1। সো বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের ডায়নামিক রেজিস্ট্যান্স। এটাই কি ভাই? আমাদের ডায়নামিক রেজিস্ট্যান্স। তাহলে এইটার উপর আমরা ছোট্ট করে একটা অঙ্ক দেখে ফেলি, তাহলে আমাদের জন্য ভালো হয়। ওকে, চলো অঙ্কটা আমার সাথে সাথে তোমরা একটু তুলো। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 1, অঙ্কটা একটু তুলো। অঙ্কটা আমরা একটা গ্রাফের মাধ্যমে দিতে পারি। দেখো এই হচ্ছে আই আছে হচ্ছে মিলি অ্যাম্পিয়ারে, এই বরাবর আছে হচ্ছে ভোল্টেজ, ওকে। তাহলে দেখো আমি এইখানে এই গ্রাফটা আমাদের এইরকম হয়। সো আমি দুইটা বিন্দু তোমাকে দিয়ে দিব, কিরকম? এ একটা বিন্দু, এ একটা বিন্দু। এই বিন্দুর জন্য আমি দিয়ে দিলাম এখানে ভ্যালুটা হচ্ছে 1, আর এই বিন্দুর জন্য আমি দিয়ে দিলাম এখানে ভ্যালুটা হচ্ছে 1.5, ওকে। আবার এই প্রথম বিন্দুর জন্য আমাদের এইখানে কারেন্টের ভ্যালুটা আছে সাপোজ 100, এবং আমাদের দ্বিতীয় বিন্দুর জন্য এইখানে কারেন্টের ভ্যালুটা আছে ভাইয়া সাপোজ 200। সো এইখানে তোমাকে বলা হইলো বা প্রশ্ন করা হইলো, আমাদের আমাদের কোশ্চেন করা হলো, হোয়াট ইজ দ্য ডায়নামিক রেজিস্ট্যান্স, হোয়াট ইজ দ্য ডায়নামিক রেজিস্ট্যান্স of the diode as depicted in the graph, as depicted in the graph। ওকে, এটা কত হবে জিজ্ঞেস করছে। খুব সহজে বের করতে পারবা, খুব সহজে বের করতে পারবা। কিভাবে ভাইয়া? খেয়াল করে দেখো, আমাদের এইখানে দেখো প্রথম যে পয়েন্টটা, এই প্রথম পয়েন্টটার দিকে খেয়াল করো। প্রথম পয়েন্টটার জন্য তোমাকে এখানে একটা ভ্যালু দেওয়া আছে। প্রথম পয়েন্টে দেখো ভোল্টেজ লাইন বরাবর, ভোল্টেজের অ্যাক্সিস বরাবর একটা ভ্যালু দেওয়া আছে, সেটা কত? 1। সো প্রথম পয়েন্টে ভোল্টেজের অ্যাক্সিস বরাবর যে ভ্যালুটা দেওয়া থাকে সেটাকে আমরা বলি V1। তাহলে V1 কত? 1 ভোল্ট। আর দেখো দ্বিতীয় পয়েন্টের জন্য আমাদের এই যে ভোল্টেজের অ্যাক্সিস বরাবর একটা ভ্যালু দেওয়া আছে, সেটা হচ্ছে 1.5। তাহলে এটাই হবে আমাদের V2। তাহলে V1 আর V2 পেয়ে গেছি। এখন আসো প্রথম পয়েন্টের জন্য, প্রথম পয়েন্টের জন্য আমাদের এই আই এর অ্যাক্সিস বরাবর একটা ভ্যালু দেওয়া আছে, সেটা কত? 100। তাহলে আমাদের I1 এর মান কত? 100। কিন্তু ভাই এখানে একটা কেয়ারফুল থাকতে হবে তোমাকে, এইখানে কারেন্টের ইউনিটটা কি দেওয়া আছে বলো তো? মিলি অ্যাম্পিয়ার। সো এইখানে কিন্তু I1 এর মানটা 100 বলতে I1 এর মানটা কিন্তু ভাইয়া 100 মিলি অ্যাম্পিয়ার। I1 এর মানটা কি বলতো ভাইয়া? 100 মিলি অ্যাম্পিয়ার। I1 এর মানটা কি বলতো ভাইয়া? 100 মিলি অ্যাম্পিয়ার। বুঝাইতে পারছি? এখন ভাইয়ারা খেয়াল করো, এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় পয়েন্ট। সো এই দ্বিতীয় পয়েন্টের ক্ষেত্রে কি হয়? দ্বিতীয় পয়েন্টের ক্ষেত্রে আমাদের কিন্তু এইখানে ভ্যালুটা কত দেখতে পাচ্ছি ভাই? আমরা 200, ঠিক আছে। এখন 200 কি? 200 মানে হচ্ছে আমাদের I2 এর মানটা 200। আবারও বলি, এখানে I যেহেতু আমাদের মিলি অ্যাম্পিয়ারে আছে, I2 এর মানটা 200, বাট এটার সাথে একক কি হবে ভাইয়া? এটার সাথে একক কিন্তু হবে ভাইয়া 200 মিলি অ্যাম্পিয়ার। হ্যাঁ, 200 মিলি অ্যাম্পিয়ার। তাহলে দেখো আমাদের I2 জানি, I1 জানি, মিলি অ্যাম্পিয়ারে V1 V2 জানি। তোমার কাজ হচ্ছে এইখান থেকে ভাইয়া ডায়নামিক রেজিস্ট্যান্স বের করা। তাহলে আমাদের সলিউশনটা কি হবে? সলিউশনটা হবে আর ডায়নামিক
আর ডাইনামিক সমান সমান V2 মাইনাস V1 ডিভাইডেড বাই I2 মাইনাস I1, I2 মাইনাস I1। তাহলে দেখো V2 কত ছিল ভাইয়া? V2 ছিল 1.5 ভোল্ট, V1 ছিল 1 ভোল্ট। I2 কত ছিল ভাইয়া? I2 ছিল 200 মিলি অ্যাম্পিয়ার, 200 মিলি অ্যাম্পিয়ার। আর I1 কত ছিল ভাইয়া? দেখো ওই পাশে 100 মিলি অ্যাম্পিয়ার, 100 মিলি অ্যাম্পিয়ার। সো এখানে তুমি ক্যালকুলেশন করো, মিলি অ্যাম্পিয়ার গুলাকে আমাদের কিসে নিয়ে যাবা? অ্যাম্পিয়ারে নিয়ে যাও। মিলি অ্যাম্পিয়ার গুলাকে অ্যাম্পিয়ারে নিয়ে যাও, কত পাবা? 200 মিলি অ্যাম্পিয়ার। তাহলে মিলি অ্যাম্পিয়ারকে তোমার অ্যাম্পিয়ারে নিতে হলে 10⁻³ দিয়ে গুণ দিতে হবে। একইভাবে এখানেও মিলি অ্যাম্পিয়ারকে অ্যাম্পিয়ারে নিতে হলে 10⁻³ দিয়ে গুণ দিতে হবে। সো তুমি যদি ক্যালকুলেশন করো, উপরে পাবো হচ্ছে 0.5 ভোল্ট, নিচে কত পাবা? নিচে পাবো হচ্ছে 100 × 10⁻³ অ্যাম্পিয়ার। সো ক্যালকুলেশন করলে তুমি উপরে পাবো হচ্ছে 0.5 ভোল্ট, নিচে পাবো হচ্ছে 0.1 অ্যাম্পিয়ার। ওকে, সো সবকিছু তুমি যদি ক্যালকুলেশন করো, তুমি আনসার পাচ্ছ হচ্ছে 5 ওহম। আমরা জানি যে রেজিস্ট্যান্সের এককটা কিন্তু ভাইয়া ওহমই হয়। সো এটা আমরা কিন্তু খুব সহজেই ক্যালকুলেশন করে ফেলতে পারলাম। ওকে, তাহলে আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো, কোনো প্রকার ইনশাল্লাহ সমস্যা হয় নাই। খুবই সহজ, জাস্ট ভোল্টেজ চেঞ্জ ডিভাইডেড বাই কারেন্ট চেঞ্জ করলেই কিন্তু আমাদের ডাইনামিক রেজিস্ট্যান্সটা চলে আসে। তাহলে যেহেতু আমাদের মোটামুটি আজান হয়ে গেছে, আমরা এখন তোমাদের একটা প্রেয়ার ব্রেক দিব। প্রেয়ার ব্রেকের পর আমরা হচ্ছে গিয়ে আবার ক্লাসে ব্রেক করব। ওকে, তাহলে প্রেয়ার ব্রেক। তাহলে আমাদের মোটামুটি বাজে হচ্ছে 7টা 3। আমরা 7টা 3 থেকে 7টা 15। ওকে, জানায় দাও যে তোমরা ঠিকঠাক সবকিছু বুঝতে পারছো কিনা। হ্যাঁ, অনেকে হচ্ছে কমেন্ট করে জানাইছো ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, কারো কোনো কনফিউশন থাকলে একদম নিঃসংকোচে বলতে পারো। হ্যাঁ, একদম নিঃসংকোচে বলতে পারো। ওকে।
ওকে, তাহলে আমরা কিন্তু আবারও ক্লাসে ব্যাক করে ফেললাম। তো তোমরা আমাকে আবারও একটু জানা দাও ঠিকঠাক আমাকে দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা। এবং তোমরা বিরতির আগে আমরা কিন্তু ডায়োডের অনেকখানি পড়ে ফেলছি। আমাদের ডায়োডের যে ফরওয়ার্ড ব্যাস, রিভার্স ব্যাস, সেগুলো কিন্তু আমরা দেখে ফেলছি। গতি ও রোধ কি জিনিস সেগুলোও দেখে ফেলছি। এখন সময় আসছে আমাদের অঙ্ক করার। ওকে, সো প্রথমে আমরা একটু ফরওয়ার্ড ব্যাসটা আবার একটু মনে করায় দেই। ফরওয়ার্ড ব্যাস কখন হয় ভাইয়া? মনে রাখবা সহজ হিসাব, ব্যাটারির পজিটিভের সাথে যদি আমাদের কি যুক্ত থাকে, ডায়োডের পি মাথা কানেক্টেড থাকে, তাহলে আমরা বুঝবো সেটা ফরওয়ার্ড বায়াস। একদম সহজ হিসাব। আর যদি না থাকে তাহলে বুঝবো রিভার্স বায়াস। তাহলে ফরওয়ার্ড বায়াসের নিয়ম হচ্ছে ব্যাটারি পজিটিভের সাথে যদি ডায়োডের পি মাথা যুক্ত থাকে তাহলে সেটা ফরওয়ার্ড বায়াস। এখন এরকম একটা এক্সাম্পল আমরা দেখি। ডায়োড বেসিক্যালি একটা ইলেকট্রনিক ডিভাইস এবং যে কোনো একটা ইলেকট্রনিক ডিভাইস কিন্তু কোনো একটা সার্কিটেই থাকে। তাহলে মনে করো এই হচ্ছে আমাদের ব্যাটারি, এই হচ্ছে আমাদের ডায়োড, এই হচ্ছে আমাদের রেজিস্টার। তাহলে দেখো এই যে ব্যাটারিটা আছে, ব্যাটারির প্লাস প্রান্ত এখানে কার সাথে কানেক্টেড আছে? ব্যাটারির প্লাস প্রান্তটা কিন্তু এখানে ভাইয়া এই হচ্ছে প্লাস, এই হচ্ছে মাইনাস। আমরা হচ্ছে ব্যাটারি বড় মাথাটা হচ্ছে প্লাস, ছোট মাথাটা মাইনাস। তাহলে ব্যাটারি প্লাস প্লাস প্রান্ত। আর এই ডায়োডের ক্ষেত্রে মোটা মাথাটা হচ্ছে পি আর চিকন মাথাটা হচ্ছে এন। তাহলে খেয়াল করে দেখো ব্যাটারির প্লাস প্রান্ত কিন্তু এখানে ভাই আমাদের পি এর সাথে কানেক্টেড, ডায়োডের পি এর সাথে কানেক্টেড। সো ব্যাটারির প্লাস যখন ডায়োডের পি এর সাথে কানেক্টেড থাকবে সেটা কিন্তু আমাদের হবে ভাইয়া ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস, ফরওয়ার্ড বায়াস। ওকে, হয়ে গেল। এটা আমরা দেখে ফেললাম। তাহলে ফরওয়ার্ড বায়াস যদি হয় তাহলে এই ডায়োডটাকে আমরা কি করব? এটা নিয়ে ফরওয়ার্ড বায়াস বুঝলাম, এই ডায়োডটাকে নিয়ে আমরা কি করব? মনে করো তোমাকে বলা হলো যে এই রেজিস্টারের মান আর ব্যাটারি ভোল্টেজ হচ্ছে ই। তোমাকে বলা হলো এই রেজিস্টারের মধ্য দিয়ে কারেন্ট কত যাবে নির্ণয় করো, আই কত। এখন তুমি কিভাবে বের করবা এই ডায়োডটাকে? তুমি কি করবা? এখন এই ডায়োডটাকে কিভাবে তুমি ট্রিট করবা বা এই ডায়োডটাকে কিভাবে তুমি সার্কিটে সাজাবা সেটাই আমরা দেখব। তোমাদের মনে থাকার কথা, কারেন্ট ইলেকট্রিসিটিতে আমরা যখন অ্যামিটার ভোল্টমিটার পড়ছিলাম আমরা কি করছিলাম? যখন আমরা একটা অ্যামিটার পাইছিলাম সেই জায়গাটাকে শর্ট করে দিছিলাম, আর যখন আমরা ভোল্টমিটার পাইছিলাম সেই জায়গাটাকে ওপেন করে দিছিলাম। তো তোমাদের মনে থাকার কথা এই কনসেপ্টে আমরা এখানে কাজে লাগাবো যে কোনো একটা ইলেকট্রনিক ডিভাইস যখন সার্কিটে থাকে, সার্কিটটাকে সলভ করার জন্য, সার্কিটের কারেন্ট বের করার জন্য আমরা কি করি? তাকে ওপেন বা শর্ট করে দিই অথবা অন্য কোনোভাবে সেটাকে সার্কিটে আমরা ডিজাইন করি। তাহলে যদি আমাদের এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে থাকে তাহলে এই ডায়োডটাকে আমরা কিভাবে ডিজাইন করব? ঠিক আছে, সেটার তিনটা অ্যাপ্রোচ আছে। ঠিক আছে, কয়টা অ্যাপ্রোচ আছে? তিনটা অ্যাপ্রোচ। তো তিনটা অ্যাপ্রোচ আমরা একটু দেখবো। ফার্স্ট অফ অল, ডায়োডটা যদি আইডিয়াল ডায়োড হয়। আইডিয়াল ডায়োড মানে কি? আইডিয়াল ডায়োড মানে হচ্ছে এটা একটা একদম পিওর ডায়োড, কোনো ভেজাল নাই। ওকে, একদম আইডিয়াল ডায়োড, কোনো ভেজাল টেজাল নাই। এবং বেসিক্যালি অঙ্কের জন্যই আমরা আইডিয়াল ডায়োড এই কথাটা ব্যবহার করি। আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে কি করতে হয় আমাদেরকে বলতো? ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে আমাদের ডায়োডটাকে কি করে দিতে হয়? শর্ট করে দিতে হয়। ডায়োডটাকে কি করে দিতে হয়? শর্ট করে দিতে হয়। কিরকম? এখানে আমি সার্কিটটা অ্যাজ ইট ইজ আঁকতেছি, ডায়োড বাদ দিয়ে। ডায়োড বাদ দিয়ে আমি সার্কিটটা অ্যাজ ইট ইজ আঁকলাম। ঠিক আছে, একদম এই যে এই জায়গাটা ডায়োড ছিল, এই ডায়োডটা এখানে আঁকলাম না। আমি ডায়োডটাকে কি করব বলতো? এই ডায়োডটাকে আমি শর্ট করে দিব। এই ডায়োডটাকে আমি কি করে দিব? শর্ট করে দিব। সো এই জায়গাটা ডায়োডটা ছিল, এই যে এখানটায় আমি ডায়োডটাকে জাস্ট সিম্পলি কি করে দেব? শর্ট করে দেব। যদি আমাদের ডায়োডটা কি হয়? আইডিয়াল ডায়োড হয়। সো এইটা দেখো ব্যাটারি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে আর। সো এখন কিন্তু তুমি খুব আরামসে এই সার্কিট থেকে আমাদের রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্টটা বের করতে পারবা। ওকে, পারবা না ভাইয়া? অবশ্যই পারবা। ওকে, আচ্ছা, এবার ভাইয়ার একটু খেয়াল করো। আমাদের সেকেন্ড প্রসেসটা হচ্ছে, যদি ডায়োডটা প্রশ্নে বলা থাকে যে ডায়োডটা হচ্ছে সিলিকন ডায়োড। কি ধরনের ডায়োড? সিলিকন ডায়োড। যদি ডায়োডটা সিলিকন ডায়োড হয় মনে রাখবা তাহলে ডায়োডটাকে একটা ব্যাটারি দিয়ে রিপ্লেস করতে হবে। ডায়োডটাকে একটা ব্যাটারি দিয়ে রিপ্লেস করতে হবে। 0.7 ভোল্টের একটা ব্যাটারি দিয়ে ডায়োডটাকে রিপ্লেস করতে হবে, এটা নিয়ম। হ্যাঁ, 0.7 ভোল্টের ব্যাটারি দিয়ে ডায়োডটাকে রিপ্লেস করতে হবে, এটাই নিয়ম। তাহলে দেখো নিয়মটা আমরা ফলো করব সিলিকন ডায়োডের ক্ষেত্রে। ওকে, তাহলে কারণ সিলিকন ডায়োডের আমাদের যে পটেনশিয়াল ব্যারিয়ারটা আছে বা ভোল্টেজ ব্যারিয়ারটা আছে সেটার আমাদের ভোল্টেজটা হচ্ছে 0.7 ভোল্ট। এই কারণে আমাদের এখানে 0.7 ভোল্টের একটা ব্যাটারি দিয়ে রিপ্লেস করতে। এই যা, এটা নিয়ে এত টেনশন করার কিছু নাই, মাথায় প্রেশার নেওয়ার কিছু নাই। জাস্ট তুমি মনে রাখবা সিলিকন ডায়োড পাইলেই সেই জায়গাটাকে 0.7 ভোল্টের একটা ব্যাটারি দিয়ে রিপ্লেস করবা। কিভাবে করবা?
দেখো এই জায়গাটায় কিন্তু আমাদের কি ছিল, এই জায়গাটায় কিন্তু আমাদের ব্যাটারি ছিল। সো ব্যাটারি যেহেতু এই জায়গাটায় ছিল, সরি ডায়োডটা এই জায়গাটায় ছিল, এই ডায়োডের এখানে আমরা কি করে দিব, একটা ব্যাটারি দিয়ে সেটাকে রিপ্লেস করে দিব। সো ব্যাটারিটা অনেকটা এইরকম, হ্যাঁ এই যে ব্যাটারি দিয়ে ডায়োডটাকে রিপ্লেস করে দিলাম। ওকে, সো আমাদের ব্যাটারিটা এইরকম, বামে প্লাস থাকবে ডানে মাইনাস থাকবে, ব্যাটারিটাকে আমি বসায় দিলাম ডায়োডের জায়গায়। সো এটা হচ্ছে একটা 0.7 ভোল্টের ব্যাটারি। সো দেখো এইখানে তোমার এই যে এই ব্যাটারি ভোল্টেজ দেওয়া থাকবে ই, এটার রেজিস্ট্যান্স দেওয়া থাকবে আর। সো এখানেও কিন্তু তুমি এই সার্কিটে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে সেটা বের করে ফেলতে পারবা। ওকে, সো সার্কিটটাকে জাস্ট ডিজাইন করতে হবে। আরেকটা মেথড হচ্ছে, আমাদের আরেকটা প্রসেস হচ্ছে জার্মেনিয়াম ডায়োড দেওয়া থাকতে পারে। যদি ডায়োডটা জার্মেনিয়াম ডায়োড হয় সেই ক্ষেত্রে কি করতে হবে, সেই ক্ষেত্রে তোমাকে 0.3 ভোল্টের একটা ব্যাটারি দিয়ে রিপ্লেস করতে হবে ডায়োডটাকে কি করতে হবে, দেখো ভাই ডায়োডটা কই আছে, ডায়োডটা আছে এইখানে, এই জায়গাটায়। এখন আমার এখানে কি করতে হবে, এটাকে 0.3 ভোল্টের একটা ব্যাটারি দিয়ে রিপ্লেস করতে হবে। এইরকম প্লাস মাইনাস ব্যাটারি ভোল্টেজ কত, 0.3 ভোল্টের একটা ব্যাটারি দিয়ে রিপ্লেস করে দিলাম। দেখো এই যে এইখানটায় এই জায়গাটায় কিন্তু ডায়োডটা ছিল, এই যে এই জায়গাটাতেই কিন্তু ডায়োডটা ছিল, পিএন ডায়োডটা ছিল। আমরা কি করছি, এটাকে একটা 0.3 ভোল্টের ব্যাটারি দিয়ে রিপ্লেস করে দিছি। কারণ কি, কারণ জার্মেনিয়াম ডায়োডের ক্ষেত্রে যে পটেনশিয়াল ব্যারিয়ারটা আছে বা ভোল্টেজ ব্যারিয়ারটা আছে, সেই জায়গাটার ভোল্টেজ হয় আমাদের 0.3 ভোল্ট। এই একটা ইনফরমেশন জাস্ট তোমাদের জানাই দিলাম, তোমাদের এটা মনে রাখলেই হবে যে জার্মেনিয়াম ডায়োড পাইলে তুমি কি করে দিবা, প্লাস 0.3 ভোল্টের ব্যাটারি দিয়ে রিপ্লেস করে দিবা ডায়োডটাকে, যদি সেটা ফরওয়ার্ড বায়াসে থাকে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের হিসাব নিকাশ করার নিয়ম। এখন চলো আমরা একটা এক্সাম্পল দেখি এইরকম, যে কিভাবে আমরা হিসাব নিকাশ গুলা করতে পারি। ওকে, আমরা আরেকটা কোয়েশ্চেন দেখি, আমাদের আজকের ক্লাসের কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2, কোয়েশ্চেন নাম্বার 2 বলা হচ্ছে এইরকম, এটাকে বলে দেওয়া আছে এটা একটা সিলিকন ডায়োড, আর এই ব্যাটারি ভোল্টেজ দেওয়া আছে 10 ভোল্ট। তোমাকে প্রশ্ন করা হয়েছে এই সার্কিটের মধ্য দিয়ে 10 কিলো ওহমের মধ্য দিয়ে কারেন্ট কত যাচ্ছে, আই কত, এটা তোমাকে এখানে কোয়েশ্চেন করা হয়েছে। সো তুমি আসলে এখানে কি করবা, ফার্স্ট অফ অল সলিউশনটা চিন্তা করতে হবে। সলিউশন চিন্তা করার আগে তুমি দেখবা ডায়োডটা ফরওয়ার্ড বায়াস আছে নাকি রিভার্স বায়াস আছে। প্রথম কথা, এখানে ডায়োডটা কিন্তু ফরওয়ার্ড বায়াস আছে। ভাই কিভাবে বুঝলে, তুমি তাকাইলেই বুঝতে পারবা। ব্যাটারি বড় মাথাটা হয় পজিটিভ, ছোট মাথাটা নেগেটিভ, আর এই হচ্ছে ডায়োডের পি মাথা, এই হচ্ছে এন মাথা। সো দেখো আমাদের ব্যাটারি পজিটিভের সাথে কিন্তু ডায়োডের পি সাইডটা যুক্ত আছে। যেহেতু তাই এই ব্যাটারি পজিটিভের সাথে ডায়োডের পি সাইডটা যুক্ত আছে, তোমরা মনে রাখবা এটা কিন্তু ভাই ফরওয়ার্ড বায়াসে আছে। কোন বায়াসে আছে, ফরওয়ার্ড বায়াসে আছে। ওকে, ফরওয়ার্ড বায়াসে আছে। তাহলে ফরওয়ার্ড বায়াসে যদি থাকে, তাহলে আমাদের এখন ডায়োডটাকে তিনটা ভাবে ট্রিট করা যায়। একটা হচ্ছে আইডিয়াল হলে ডায়োড শর্ট হয়ে যায়, সিলিকন ডায়োড হলে 0.7 ভোল্টের ব্যাটারি দিয়ে রিপ্লেস করতে হয়, জার্মেনিয়াম ডায়োড হলে 0.3 ভোল্টের ব্যাটারি দিয়ে রিপ্লেস করতে হয়। তাহলে চলো আমরা একটু দেখি কি করতে হবে এখানে। প্রথমে আমরা ডায়োড বাদ দিয়ে পুরো সার্কিট আঁকবো। ডায়োডটাকে ভুলে যাও, ডায়োডটা যেখানে ছিল সেই জায়গাটা পরে আঁকো। সো এই হচ্ছে আমার ব্যাটারি ভোল্টেজ কত ভাই, 10 ভোল্ট। ওকে, আর এইখানে আমাদের আছে কত, এইখানে আমাদের আছে হচ্ছে রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে আর সমান সমান 10 কিলো ওহম। ওকে, আচ্ছা এখন আমরা ডায়োডটাকে আঁকবো। ডায়োডটাকে আমার কি দিয়ে রিপ্লেস করতে হবে, আমরা জানি যেহেতু প্রশ্নে বলাই আছে যে এটা একটা সিলিকন ডায়োড, এটাকে আমার 0.7 ভোল্টের একটা ব্যাটারি দিয়ে রিপ্লেস করে দিতে হবে। 0.7 ভোল্টের একটা ব্যাটারি দিয়ে রিপ্লেস করে দিতে হবে। তাহলে এইখানে কিন্তু আমরা খুব সুন্দর করে এই ডায়োডটাকে 0.7 ভোল্টের ব্যাটারি দিয়ে রিপ্লেস করে দিলাম। এখন তোমার কাজ হচ্ছে ভাই এই সার্কিট থেকে কারেন্ট বের করা। তাহলে এই সার্কিট থেকে এখন তোমার কাজ হচ্ছে কারেন্ট বের করা। এখন এই সার্কিট থেকে কিভাবে কারেন্ট বের করতে পারো ভাইয়া, তুমি কিন্তু খুব আরামসে এখান থেকে কি বের করে ফেলতে পারো, কেভিএল অ্যাপ্লাই করে তুমি কিন্তু এই সার্কিট থেকে কারেন্ট বের করে নিতে পারো। তাহলে কেভিএলটা আমরা কিভাবে অ্যাপ্লাই করি,
সো নিশ্চয়ই তোমাদের মনে আছে সেইটা আমরা কেভিএলটা কিভাবে অ্যাপ্লাই করি। প্রথমেই পুরা সার্কিটে আমরা প্লাস মাইনাস দিয়ে দিই। সো এখানে মাইনাস, এখানে প্লাস, হ্যাঁ। আর রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে দেখো কারেন্ট যাচ্ছে। ওকে, রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কিন্তু কারেন্টটাই যে এই দিকে যাচ্ছে, সেই কারেন্টটাই হচ্ছে আই। তাহলে আমরা লুপ ঘুরবো, চলো লুপ ঘুরি। প্রথমে আমরা লুপ ঘুরতে ঘুরতে কাকে পাবো? মাইনাস ই কে। এরপর আমরা লুপ ঘুরতে ঘুরতে কাকে পাবো? প্লাস 0.7 ভোল্টকে। এরপর আমরা লুপ ঘুরতে ঘুরতে কাকে পাবো? কারেন্টকে। কারেন্ট কত? আই ইন্টু আর। তাহলে এইখান থেকে আমরা কিন্তু ইকুয়েশন সলভ করে আই এর মানটা পেয়ে যাই। আই এর মানটা আমরা কত আসে? ই মাইনাস 0.7 ডিভাইডেড বাই আর। এখন তুমি ভাই মান টান বসায় দাও। ই এর মান কত? এখানে দেখো ব্যাটারি ভোল্টেজটা কিন্তু ছিল ভাই 10 ভোল্ট, তাহলে ই এর মান বসায় দিব 10 মাইনাস 0.7। আর এর মান কত ভাই? আর এর মান কিন্তু 10 কিলো ওহম, ঠিক আছে। সো আর এর মান তুমি বসায় দাও 10 কিলো ওহম। কিলো ওহমকে আমরা কি লিখতে পারি? 10 ইন্টু 10 কিউব ওহম। ওকে, তাহলে আর এর মান হচ্ছে 10 কিলো ওহম। যেহেতু কিলো ওহম এই কারণে 10 ইন্টু 10 কিউব লিখলাম, ঠিক আছে। আর এর মান হচ্ছে 10 কিলো ওহম, যেহেতু কিলো ওহম এই কারণে এখানে 10 ইন্টু 10 কিউব লিখলাম, কিলোর জায়গায় 10 কিউব লিখছি। তাহলে এখানে তুমি কারেন্টের ভ্যালুটা পেয়ে যাবা। কত পাবা আমাকে একটু বলো। এখানে তুমি যদি ক্যালকুলেশন করো কারেন্টের ভ্যালুটা তুমি পাবা ভাইয়া 9.3 ইন্টু 10 ইনভার্স 4 অ্যাম্পিয়ার। তুমি যদি এটাকে মিলি অ্যাম্পিয়ারে নিতে চাও, মিলি অ্যাম্পিয়ারে নিতে গেলে কি করতে হবে? মনে রাখবা অ্যাম্পিয়ার থেকে মিলি অ্যাম্পিয়ার নিতে হইলে 10 কিউব দিয়ে গুণ দিতে হয়, আর মিলি অ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ারে নিতে হইলে 10 টু দি পাওয়ার মাইনাস 3 দিয়ে গুণ দিতে হয়। তাহলে এখানে আমরা অ্যাম্পিয়ার থেকে মিলি অ্যাম্পিয়ারে যাচ্ছি, 10 কিউব দিয়ে গুণ দিতে হবে। সো তুমি যদি এটাকে 10 কিউব দিয়ে গুণ দাও, তুমি আনসার পাবা কিন্তু 9.93 মিলি অ্যাম্পিয়ার। ওকে, 0.93 মিলি অ্যাম্পিয়ার। সো এইভাবে তুমি মিলি অ্যাম্পিয়ারেও রাখতে পারো, অ্যাম্পিয়ারেও রাখতে পারো। সো যেহেতু আমরা অ্যাম্পিয়ার থেকে মিলি অ্যাম্পিয়ারে যাচ্ছে এই কারণে 10 কিউব দিয়ে গুণ দিয়ে আমরা সেটাকে মিলি অ্যাম্পিয়ারে নিচ্ছি। সো এই হচ্ছে আমাদের অঙ্ক। অঙ্ক কিন্তু ভাই খুব সহজ আসে, জাস্ট তোমাকে জানতে হবে সিস্টেমটা কি। আমরা চলো আরেকটা প্রশ্ন একটু সলভ করি। কোয়েশ্চেন নাম্বার 3। এটা হচ্ছে একটা সিলিকন ডায়োড, এটা হচ্ছে একটা জার্মেনিয়াম ডায়োড। রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে 10 কিলো ওহম। প্রশ্ন করা হচ্ছে এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্ট কত যাবে। রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্ট কত যাবে, আই কত যাবে। সো দেখো এটা কিন্তু খুব সহজে বের করা যায়। কিভাবে বের করা যায়? তুমি চিন্তা করবা আগে এই যে দুইটা ডায়োড আছে সিরিজে, টেনশন করার কোনো দরকার নেই। তুমি চিন্তা করো, একটা একটা করে চিন্তা করো। ফরওয়ার্ড বায়াস আছে না রিভার্স বায়াস আছে? দেখো এইখানে এই যে এইটার প্লাস, আচ্ছা ডায়োডের এইটার হচ্ছে পি, এইটার পি আছে ব্যাটারি পজিটিভের সাথে যুক্ত। আবার এই জার্মেনিয়াম ডায়োডের পিও কিন্তু খেয়াল করে দেখো, তুমি যদি ঠান্ডা মাথায় তাকাও, জার্মেনিয়াম ডায়োডের এইটা হচ্ছে পি, এইটা হচ্ছে ওর এন। তাহলে দেখো দুইটা ডায়োডের পি কিন্তু বাম পাশে আছে, দুইটা ডায়োডের পি কিন্তু বাম পাশে আছে এবং ব্যাটারির প্লাস প্রান্তের কাছাকাছি আছে। সো আমরা বলতে পারি এইখানে আমাদের ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে দেখো সিলিকন ডায়োডের পিও কিন্তু যুক্ত আছে। আবার তুমি যদি সিলিকন ডায়োডটা বাদ দিয়ে চিন্তা করো, জার্মেনিয়াম ডায়োডের পিও কিন্তু আমাদের ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যুক্ত, বা আমাদের ব্যাটারির পজিটিভ প্রান্তের কাছাকাছি কিন্তু জার্মেনিয়াম ডায়োডের পি প্রান্ত। তাহলে কি দেখলাম? ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে আমাদের সিলিকন ডায়োডের পিটা সরাসরি যুক্ত, আর ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে কাছাকাছি আছে কিন্তু জার্মেনিয়াম ডায়োডের পি জাংশনটা। ওকে, সো আমরা বলতে পারি দুইটা ডায়োডের চেহারা দেখেই বোঝা যাচ্ছে দুইটা ডায়োড একই দিকে। সো দুইটা ডায়োডই কিন্তু ভাই আমাদের এখানে ফরওয়ার্ড বায়াসে আছে। সো যদি ফরওয়ার্ড বায়াসে থাকে, এই দুইটা ডায়োডকে আমার কি করতে হবে? সিলিকন ডায়োডকে আমার 0.7 ভোল্টের ব্যাটারি দিয়ে রিপ্লেস করতে হবে, আর জার্মেনিয়াম ডায়োডকে আমার 0.3 ভোল্টের ব্যাটারি দিয়ে কিন্তু রিপ্লেস করতে হবে। তাহলে আসো, এইখানে ছিল আমাদের ব্যাটারি ভোল্টেজ 11 ভোল্ট, এইখানে আমাদের সিলিকন ডায়োডটা ছিল, সিলিকন ডায়োড। সো সিলিকন ডায়োডটাকে আমি একটা এইরকম ব্যাটারি দিয়ে রিপ্লেস করলাম, সেটা হচ্ছে 0.7 ভোল্ট। আর আমাদের জার্মেনিয়াম ডায়োডটাকে আমি এইরকম একটা ব্যাটারি দিয়ে রিপ্লেস করলাম, সেটা হচ্ছে 0.3 ভোল্ট। আর এইখানে আমাদের রেজিস্ট্যান্স কত আছে? সেটা হচ্ছে 10 কিলো ওহম।
ওকে, তাহলে এই হচ্ছে পুরা ঘটনা। এখন পুরা ঘটনা যদি তুমি বুঝে ফেলো, এই যে দেখো সিলিকন ডায়োডকে 0.7 ভোল্টের ব্যাটারি, জার্মেনিয়াম ডায়োডকে 0.3 ভোল্টের ব্যাটারি দিয়ে রিপ্লেস করে ফেললাম। এখন আমি এই সার্কিটে আরামসে কারেন্ট বের করব, নাচতে নাচতে কারেন্ট বের করব। তাহলে কারেন্ট আমার কত আসবে সেটা তুমি এই যে কেভিএল অ্যাপ্লাই করে ফেলো সম্পূর্ণ লুপে। কেভিএল যদি অ্যাপ্লাই করো তাহলে আনসার পেয়ে যাবা, অ্যাপ্লাইং কেভিএল। সিঙ্গেল লুপের জন্য আমরা কেভিএল অ্যাপ্লাই করতেছি। কেভিএল যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে কত আসবে খেয়াল করো। আমাদের প্লাস মাইনাস দিয়ে নি, এটা মাইনাস এটা প্লাস, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস। অলওয়েজ ব্যাটারি বড় মাথাটা পজিটিভ, ছোট মাথাটা হয় নেগেটিভ। তাহলে আমরা যদি কেভিএল এখানে অ্যাপ্লাই করি আমি আনসার পাবো -11 প্লাস 0.7 প্লাস 0.3 প্লাস আই ইন্টু আর সমান সমান 0। ওকে, তাহলে এখান থেকে আমি পেয়ে যাব i সমান সমান 11 মাইনাস 0.7 মাইনাস 0.3 ডিভাইডেড বাই আর। ওকে, তাহলে তুমি যদি ফাইনাল ক্যালকুলেশন করো উপরে পাবা তুমি 10 ভোল্ট আর নিচে পাবা তুমি 10 কিলো ওহম। হ্যাঁ, তাহলে আর এর মান বসায় দিলাম 10 কিলো ওহম আর উপরে তুমি পাচ্ছ হচ্ছে 10। হ্যাঁ, সো আর এর মানটা তুমি চাইলে 10 কিলো ওহম না বসায় ডিরেক্টলি এটাও বসাইতে পারো যে 10⁴ ওহম। 10 কিলো ওহম মানে 10⁴ ওহম। সো আর এর মান 10⁴ বসায় দিবা, আমাদের কারেন্টের মান আসবে 10⁻³ অ্যাম্পিয়ার বা 1 মিলি অ্যাম্পিয়ার। ওকে, তাহলে এটা কিন্তু ভাই খুব সহজেই তুমি বের করতে পারো। জাস্ট কেভিএলটা তোমার হচ্ছে আগের জিনিস, কেভিএলটা তুমি পারলে এমনিই পারবা। কেভিএলটা তোমরা পারো, সিঙ্গেল লুপ সার্কিটের জন্য অনেক কেভিএল তুমি প্র্যাকটিস কিন্তু করছো ভাইয়ারা, তাই না? তাহলে এটা কিন্তু আমাদের আনসার চলে আসলো। তাহলে এটা আমরা দেখে ফেললাম। এখন তোমাদের মনে কোশ্চেন, ভাইয়া ফরওয়ার্ড বায়াস কিভাবে হয় বুঝে গেলাম, কিন্তু রিভার্স বায়াস থাকলে কি হইতো একটু দেখায় দেন। দেখো রিভার্স বায়াস থাকলে কি হইতো একটু দেখায় দিই। দেখো রিভার্স বায়াস, রিভার্স বায়াস থাকলে খুবই সহজ। রিভার্স বায়াস থাকলে খুবই সহজ, খেয়াল করে দেখো। রিভার্স বায়াসে এত ঝামেলা নাই। রিভার্স বায়াস কখন হবে? ইফ ব্যাটারির পজিটিভ এন্ড, এটা যদি ডায়োডের এন সাইডের সাথে কানেক্টেড থাকে, ঠিক আছে, বা এন সাইডের কাছাকাছি থাকে, তাহলে আমরা বুঝতে পারবো সেটা রিভার্স বায়াস আছে। কয়েকটা সার্কিট দেখলে তুমি এমনি বুঝে যাবা যে সে রিভার্স বায়াসে আছে। ওকে, আচ্ছা, তাহলে ভাইয়া খেয়াল করে দেখো, ঠান্ডা মাথায় খেয়াল করবা। কিভাবে খেয়াল করো দেখো, এই মনে করো একটা ব্যাটারি, একটা ডায়োড এইভাবে আছে, এইভাবে আছে, এইভাবে আছে। সো ভালো মতো দেখে নাও। সো দেখো এই ডায়োডের এন, এটা হচ্ছে পি, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ ব্যাটারি। তাহলে দেখো ব্যাটারি পজিটিভের সাথে কিন্তু এখানে ডায়োডের এন কানেক্টেড। সো যেহেতু ব্যাটারি পজিটিভের সাথে এখানে ডায়োডের এন সাইডটা কানেক্টেড, সো এটা কিন্তু ভাই রিভার্স বায়াস। আর রিভার্স বায়াসে থাকলে সার্কিটে কি করতে হয় মনে রাখবা, রিভার্স বায়াসে তো ঝামেলা নাই। ডায়োডটা আইডিয়াল হোক আর সিলিকন ডায়োড হোক আর জার্মেনিয়াম ডায়োড হোক, যাই হোক না কেন, দিন শেষে আমাদের রিভার্স বায়াস হলে সার্কিটটাকে কি করে দিতে হয়? ওপেন করে দিতে হয়, অনেকটা ভোল্ট মিটারের মতো। অর্থাৎ ডায়োডটা যেখানে থাকবে সেটা বাদ বাদ দিয়ে আমি বাকি সব জায়গায় আঁকবো, সেটা বাদ দিয়ে আমি বাকি সব জায়গায় আঁকলাম। ঠিক আছে, ই আর, তাহলে দেখো ডায়োডটা আমি জাস্ট কি করে দিব? খুলে রেখে দিব। এটাকেই বলে ওপেন করা। অর্থাৎ এইখানে যেখানে ডায়োডটা ছিল ওখানে আমি আর ওকে রাখবো না, ডায়োডটাকে আমি কি করে দিব? খুলে দিব। সো এটাকেই বলে ওপেন করা। সো এখন আমাকে বলো, যদি আমি এই জায়গাটা ওপেন করে দেই, এই জায়গা দিয়ে কারেন্ট ফ্লো হওয়ার কোনো সুযোগ আছে? তোর হচ্ছে না, কারণ এদিক দিয়ে কারেন্ট ফ্লো হওয়ার কোনো রাস্তা নাই। আমি রাস্তা খুলে রেখে দিচ্ছি, ব্রিজটাকে আমি খুলে রেখে দিছি। সো এখান দিয়ে কোনো কারেন্ট যাওয়ার কোনো রাস্তা নাই, কাজেই কারেন্টটা কিন্তু ভাই এখানে হয়ে যাবে জিরো। কারেন্ট এখানে কত হয়ে যাবে? জিরো হয়ে যাবে। সো চলো আমরা রিভার্স বায়াস আছে এমন একটা সার্কিট একটু সলভ করার চেষ্টা করি। দেখো আমরা আগের সার্কিটটাকে একটু ঘুরায় দিই তোমাদের জন্য। কোয়েশ্চেন নাম্বার 4, আগের সার্কিটটাই জাস্ট একটু চেঞ্জ করে দিছি। এটা সিলিকন ডায়োড,
একটা জার্মেনিয়াম ডায়োড। এটা রেজিস্ট্যান্স 10 কিলো ওহম। প্রশ্ন করছে এর মধ্য দিয়ে কারেন্ট কত, কারেন্ট কত। দেখি তোমরা আনসার দেওয়ার চেষ্টা করো তো কারেন্টটা কত হবে। অনেকেই হচ্ছে গিয়ে ক্লাসে আসছো, হাফসা, ফাইরুজ, শান্তনু, আরো অনেকেই আসো। ওকে, তাই তোমরা ভাইয়ার একটু আনসার দাও তো আমাকে, এটা একটু গেস করে বলার ট্রাই করো তো যে আমাদের এখানে আনসারটা কত হইতে পারে কারেন্টটা। বা তোমরা এইটা বলার চেষ্টা করো যে সিলিকন ডায়োডটা কোন বায়াসে আছে আর জার্মেনিয়াম ডায়োডটা কোন বায়াসে আছে। ওকে, অনেকেই হচ্ছে গিয়ে কমেন্ট করছো যে আমাদের সিলিকন ডায়োডটা কিন্তু ভাইয়া বোঝাই যাচ্ছে। এই যে এটা হচ্ছে ব্যাটারি পজিটিভ, এটা হচ্ছে ব্যাটারি নেগেটিভ। সো এই হচ্ছে আমাদের ডায়োডের পি সাইড, এই হচ্ছে ডায়োডের এন সাইড। সো আমাদের পজিটিভ যে প্রান্তটা ব্যাটারির সাইডটা সেটা কিন্তু আমাদের ডায়োডের পি সাইডের সাথে কানেক্টেড আছে সিলিকন ডায়োডে। সো অবশ্যই অবশ্যই সিলিকন ডায়োডটা আছে ফরওয়ার্ড বায়াসে, কিন্তু ঝামেলা হচ্ছে জার্মেনিয়াম ডায়োডটার দিকে তাকাও। জার্মেনিয়াম ডায়োডটা কিন্তু ঝামেলা পাকায় ফেলছে। জার্মেনিয়াম ডায়োডের এই ভোতা মাথাটাকে বলে পি আর চিকন মাথাটাকে বলে এন। তাহলে খেয়াল করে দেখো এখানে ব্যাটারির পজিটিভ প্রান্তের কাছে কি আছে, ব্যাটারির পজিটিভ প্রান্তের কাছাকাছি কি আছে। দেখো ব্যাটারির পজিটিভ প্রান্তের কাছাকাছি কিন্তু আছে ভাইয়া এন, কাছাকাছি কি আছে এন। সো তুমি দেখেও বুঝতে পারতেছো উল্টা করে লাগাইছে, বাট তুমি যদি সহজে চিন্তা করতে চাও বা প্রসেস মানতে চাও তোমার নিয়ম হচ্ছে ব্যাটারি পজিটিভের সাথে ডিরেক্টলি পিটা কানেক্টেড কিনা অথবা ব্যাটারি পজিটিভ প্রান্তের কাছাকাছি পি আছে কিনা। দেখো জার্মেনিয়াম ডায়োডের ক্ষেত্রে ব্যাটারি পজিটিভ প্রান্তের কাছাকাছি হচ্ছে এন আর পি আছে ওর থেকে দূরে। সো আমাদের মনে রাখতে হবে ব্যাটারি পজিটিভ প্রান্তের কাছাকাছি যদি এন চলে আসে তাহলে কিন্তু সেটা ভাই রিভার্স বায়াস। হ্যাঁ, এটা রিভার্স বায়াস বা আরবি। তাহলে আমরা কি বুঝলাম, সিলিকন ডায়োড আছে ফরওয়ার্ড বায়াসে বাট জার্মেনিয়াম ডায়োড আছে রিভার্স বায়াসে। তাহলে এটা সলিউশনটা কি হবে, সলিউশনটা হবে ভাই এইরকম। খেয়াল করো, প্রথমে আমরা ডায়োড গুলাকে বাদ দিয়ে সার্কিটটাকে আঁকি। তো এখানে একটা সিলিকন ডায়োড ছিল, এখানে একটা জার্মেনিয়াম ডায়োড ছিল। ওকে, তাহলে ভাই এখন একটু বোঝার চেষ্টা করো, খেয়াল করো এই হচ্ছে সিলিকন ডায়োড, এই হচ্ছে জার্মেনিয়াম ডায়োড। তাহলে সিলিকন ডায়োডের ক্ষেত্রে কি হবে, সিলিকন ডায়োডটা আছে ফরওয়ার্ড বায়াসে। সিলিকন ডায়োড যদি ফরওয়ার্ড বায়াসে থাকে সেটাকে একটা 0.7 ভোল্টের ব্যাটারি দিয়ে রিপ্লেস করতে হয়। 0.7 ভোল্টের ব্যাটারি দিয়ে রিপ্লেস করে দিলাম। আর জার্মেনিয়াম ডায়োডটা কিভাবে আছে ভাইয়া, রিভার্স বায়াসে আছে। সো জার্মেনিয়াম ডায়োড যখন রিভার্স বায়াসে আছে, যে কোনো একটা ডায়োড রিভার্স বায়াসে থাকলে সেটাকে কি করে দিতে হয়, খুলে রেখে দিতে হয়, যাকে আমরা বলি ওপেন করা। সো আমি এখানে একটু আগে জার্মেনিয়াম ডায়োডটা ছিল এটাকে কি করে দিব, ওপেন করে দেব, ওপেনই রাখবো। সো এই হচ্ছে আমার সার্কিট, জার্মেনিয়াম ডায়োডটাকে আমি ওপেন রেখে দিলাম, ঠিক আছে। সো যদি জার্মেনিয়াম ডায়োডটাকে আমি ওপেন রাখি, বলতো এই সার্কিটে কারেন্ট যাওয়ার কোনো সুযোগ আছে, চিন্তা করো। এই যে কারেন্ট যখন এদিক দিয়ে পাস হইতে যাবে তখনই সে আর কোনো রাস্তা খুঁজে পাবে না, ব্রিজটাকে তুমি খুলে রেখে দিছো, সো এখানে কারেন্টের মান হবে 0। এদিক দিয়ে কোনো কারেন্ট যাওয়ার চান্সই পাবে না, কারেন্টের মান কত হবে, 0। সেই ধরনের কোশ্চেন কিন্তু তুমি দেখেই বলে দিতে পারো কারেন্টের মান কিন্তু ভাইয়া 0 হয়ে যাবে, ঠিক আছে। কারেন্টের মান কিন্তু ভাইয়া কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে চলো, তুমি মনে মনে কোশ্চেন ভাইয়া সিলিকন ডায়োড পড়াইলেন, জার্মেনিয়াম ডায়োড পড়াইলেন, হ্যাঁ, তাহলে আইডিয়াল ডায়োডটা তো পড়াইলেন না বা কোনো অঙ্কে দেখলাম না। চলো আইডিয়াল ডায়োড দিয়ে একটা অঙ্ক করি, আইডিয়াল ডায়োড দিয়ে একটা অঙ্ক করি। কোশ্চেন নাম্বার 5। মনে রাখবা কোশ্চেনে যদি ডায়োডের প্রকৃতি বা ডায়োডের টাইপটা বা নেচারটা বলা না থাকে তুমি ধরে নিবা বাই ডিফল্ট সেটা আইডিয়াল ডায়োড। কি বলছে কোশ্চেনে যদি বলা না থাকে যে সিলিকন ডায়োড নাকি জার্মেনিয়াম ডায়োড, কিছুই বলা নাই, ধরো বাই ডিফল্ট তুমি ধরে নিবা ভাইয়া সেটা আইডিয়াল ডায়োড, এটাই নিয়ম। সো দেখো আমি একটা কোশ্চেন দিব যেখানে কিছুই বলা থাকবে না, কোশ্চেনটা অনেকটা এইরকম। এটা হচ্ছে 5 কিলো ওহম, এটাও 5 কিলো ওহম, এটা হচ্ছে আমাদের 10 ভোল্ট। সো প্রশ্ন করা হচ্ছে এই ব্যাটারি থেকে কি পরিমাণ কারেন্ট বের হবে, এই ব্যাটারি থেকে কি পরিমাণ কারেন্ট বের হবে, আই কত। সো এইখানে তোমাকে কিছুই মেনশন করা নাই,
সো সলিউশনটা কি হবে? প্রথম কথা, ইফ নাথিং মেনশনড, ইফ নাথিং মেনশনড, তাহলে তোমাকে ধরে নিতে হবে সেটা আসলে আইডিয়াল ডায়োড। সো আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে কি হয় চলো একটু বুঝি। তোমাকে প্রথমে দেখতে হবে কোনটা ফরওয়ার্ড বায়াস কোনটা রিভার্স বায়াস। দেখো এটা হচ্ছে ব্যাটারি পজিটিভ, এটা হচ্ছে ব্যাটারি নেগেটিভ। তাহলে ব্যাটারি পজিটিভের সাথে খেয়াল করো, এটা হচ্ছে ডায়োডের পি এন, এটা হচ্ছে এন, এটা হচ্ছে পি। সো দেখতে হবে ব্যাটারি পজিটিভের সাথে কে সরাসরি যুক্ত। দেখো এই ব্যাটারি পজিটিভটা কিন্তু, এই যে দেখো ব্যাটারি পজিটিভটা কিন্তু আমাদের পি এর সাথে যুক্ত হয়েছে। দেখো ব্যাটারি পজিটিভ প্রান্তটা কিন্তু আমাদের পি এর সাথে যুক্ত। দেখো ব্যাটারি পজিটিভটা এখানে বাম পাশে আছে, আর আমাদের মাঝখানে যে ডায়োডটা, এই ডায়োডের পি কিন্তু বাম পাশে আছে। সো আমাদের যে মাঝখানের ডায়োডটা, এই মাঝখানের ডায়োডটাকে আমি ধরলাম হচ্ছে D1। তাহলে D1 এর পি সাইড আর আমাদের ব্যাটারির পজিটিভ প্রান্ত দুইটা কিন্তু এক সাইডেই আছে, লেফট সাইডেই আছে, বাম পাশেই আছে, একসাথে যুক্ত অবস্থায় আছে। সো আমরা বলতে পারি D1টা কিন্তু ভাই কি বায়াস বলতো? ফরওয়ার্ড বায়াস, ফরওয়ার্ড বায়াস বা এফবি। কিন্তু ঝামেলা লাগাইছে, দেখো কে ঝামেলা লাগাইছে? উপরের ডায়োডটা, এটাকে আমি ধরলাম D2। তাহলে এই উপরের ডায়োডটা ঝামেলা লাগাইছে। কিভাবে ঝামেলা লাগাইছে খেয়াল করো। ব্যাটারির পজিটিভ প্রান্তটা কোন দিকে আছে? বামে আছে, নেগেটিভ প্রান্ত আছে ডানে। কিন্তু এই ডায়োডের এন সাইডটা আছে হচ্ছে বামে। সো দেখো ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে এখানে কে যুক্ত হয়েছে? এন যুক্ত হয়েছে। কে যুক্ত হয়েছে? এন যুক্ত হয়েছে। ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে এখানে কে যুক্ত হয়েছে? এন যুক্ত হয়েছে। তাহলে দেখো পজিটিভ প্রান্তের সাথে এখানে কে যুক্ত হয়েছে? পি। সো এই কারণে D1 ছিল ফরওয়ার্ড বায়াস। কিন্তু ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে D2 এর কোন প্রান্ত যুক্ত হয়েছে? দেখো এই যে এন প্রান্ত যুক্ত হয়েছে। ব্যাটারি পজিটিভের সাথে এখানে D2 এর কোন মাথা যুক্ত হয়েছে? ভাই এন মাথা যুক্ত হয়েছে। আরো সহজ ভাবে, ব্যাটারি পজিটিভটা আছে বাম পাশে আর D2 এর এন সাইডটা আছে বাম পাশে, তাহলে এন কিন্তু পজিটিভের কাছাকাছি চলে আসছে। আবার দেখো D2 এর এন আছে বামে, ব্যাটারি পজিটিভ আছে বামে, তাইলে ডায়োডের এন কিন্তু আমাদের ব্যাটারির পজিটিভের কাছাকাছি চলে আসছে। সো এই কারণে আমাদের D2 একটা কিন্তু ভাই কি বায়াসে আছে? রিভার্স বায়াস আছে। আর দেখেই বোঝা যাচ্ছে যে মাঝখানেরটা যদি ফরওয়ার্ড বায়াস আছে, ফরওয়ার্ড বায়াস হয়, তাহলে সে তার মুখ দেখো ডান দিকে, আর উপরেরটার মুখ দেখো বাম দিকে। সো মাঝখানেরটা যদি ফরওয়ার্ড বায়াস হয়েই যায়, সো তুমি বুঝতেই পারতেছো উপরেরটা অবশ্যই অবশ্যই কি বায়াস হবে? রিভার্স বায়াস হবে। তাহলে ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস চিনে ফেললাম। তাই যদি হয় এবার সলিউশনে যাব। সলিউশনে কি করতে হবে? সার্কিটটাকে ডিজাইন করতে হবে। এখন আমাকে বলো একটা আইডিয়াল ডায়োড ফরওয়ার্ড বায়াসে থাকলে কি হয়? শর্ট হয়ে যায়। কিভাবে আইডিয়াল ডায়োড? যেহেতু কোশ্চেনে কিছু বলা নাই, তাহলে আমাকে এখানে আইডিয়াল ডায়োড হিসেবে ট্রিট করতে হবে। আর রিভার্স বায়াসে একটা আইডিয়াল ডায়োড থাকলে সেটা কি হয়? ওপেন হয়ে যায়। তাহলে একটাকে শর্ট করব আর একটাকে ওপেন করব, চলো করি। আমরা ডায়োড গুলাকে পরে আঁকি। একটা শর্ট হবে একটা ওপেন হবে। এখন কোনটা শর্ট হবে? যেটা ফরওয়ার্ড বায়াসে আছে। কোনটা ফরওয়ার্ড বায়াসে আছে? D1। তাহলে আমি দেখো D1 কে শর্ট করে দিলাম। আর আরেকটা ওপেন থাকবে। কোনটা ওপেন থাকবে? যেটা রিভার্স বায়াসে আছে। কোনটা দেখো রিভার্স বায়াসে আছে? D2। তাহলে D2টা ছিল উপরে, সো এইটা হয়ে গেল ওপেন, আর আমাদের এইটা হয়ে গেল শর্ট। ওকে, এবার রেজিস্ট্যান্স গুলা বসায় দিই। 5 কিলো ওহম আর এখানে ছিল 5 কিলো ওহম। ব্যাটারি ভোল্টেজ ছিল 10 ভোল্ট। এখন ভাই তোমরাই বলো ব্যাটারি থেকে কি পরিমাণ কারেন্ট বের হবে? ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে একটা কারেন্ট বের হবে, সেই কারেন্টটা ধরলাম আই। এই কারেন্টটা উপর দিয়ে যাবে। দেখো কারেন্টটা কিন্তু উপরের ব্রাঞ্চ দিয়ে যাওয়ার কোনো সুযোগই নাই, কারণ কি? উপরের ব্রাঞ্চে কিন্তু ব্রিজ নাই, রাস্তা নাই, ওপেন করা। সো উপরের ব্রাঞ্চ দিয়ে কারেন্ট যাবে কত? শূন্য। তাহলে ফুল কারেন্টটাই কোন দিক দিয়ে চলে যাবে? নিচের ব্রাঞ্চ দিয়ে চলে যাবে। তাহলে নিচের ব্রাঞ্চ দিয়ে চলে যাবে, আবার কিন্তু এদিক দিয়ে আবার ব্যাটারিতে ব্যাক করবে। সো দিন শেষে আমার এই উপরের ব্রাঞ্চের কোনো কাজই নাই। কেন কাজ নাই? কারণ উপরের ব্রাঞ্চের মধ্য দিয়ে কোনো কারেন্ট কিন্তু ফ্লো হচ্ছে না। সো এই ব্রাঞ্চটার কিন্তু আমার কোনো কাজই নাই। সো এটা কিন্তু আমার বাদ পড়ে যাচ্ছে। উপরের শাখাটা আমার বাদ, ব্রাঞ্চটা আমার বাদ। যা কারেন্ট সব কিন্তু এই মাঝখানের ব্রাঞ্চ দিয়ে ফ্লো হয়ে যাচ্ছে। সো যদি মাঝখানের ব্রাঞ্চ দিয়ে কারেন্ট ফ্লো হয়ে যায়, আমাকে বলো তো এইখানে কারেন্টটা কত হবে? দেখো ব্যাটারি ভোল্টেজ আছে 10 ভোল্ট, রেজিস্ট্যান্স আছে 5। আনসার হবে 10/5। 10/5, কিন্তু একটা কথা আছে, রেজিস্ট্যান্সের মান কিন্তু 5 কিলো ওহম। তাহলে আমাকে বসাইতে হবে 5 × 10³ কেন? কারণ দেখো আই এর মান আমরা কি শিখছি? আই এর মান আমরা কি শিখছি খেয়াল করো।
আই এর মান আমরা শিখছি ব্যাটারি ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। তাহলে ব্যাটারি ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট আর রেজিস্ট্যান্স হচ্ছে 5 কিলো ওহম। 5 কিলো ওহম মানে কি 5 ইন্টু 10 কিউ, এটাই হচ্ছে এম্পিয়ার। তাই ক্যালকুলেশন করলে আনসার পাবা 2 ইন্টু 10⁻³ এম্পিয়ার। এটাকে তুমি 2 মিলি এম্পিয়ারও বলতে পারো। এটাই হচ্ছে আমাদের কারেন্ট আই। হয়ে গেল, কারেন্টটা আমরা পেয়ে গেলাম এখান থেকে, যেটা আমাদের টার্গেট ছিল বের করা। আই এর মানটা হচ্ছে আমাদের 2 মিলি অ্যাম্পিয়ার। ওকে, সো আমরা কিন্তু মোটামুটি সার্কিট গুলো দেখে ফেলছি এবং এই সার্কিট গুলো কিন্তু ভাই আমি হাতেই তোমাদেরকে দেখায় ফেলছি। এখন তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আছে আজকের ক্লাসে, সেই হোমওয়ার্কটা আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখায় দিব। একটু ট্রিকি হোমওয়ার্কটা, একটু করে ভাইয়া কোনো সমস্যা নেই, ভাইয়া কিন্তু এটা ডিটেলসে দেখায় দিব। ওকে, তাহলে তোমাদের কোনো কনফিউশন আছে কিনা আমাকে একটু বলো। কনফিউশন না থাকলে আমরা ইনশাল্লাহ ক্লাসটা শেষ করতে পারি। আর কারো যদি কোথাও কোনো রকমের কোনো কনফিউশন থাকে সেটা আমাকে বলতে পারো নিঃসংকোচে, একদম। যদি কনফিউশন থাকে আমাকে বলতে পারো, কনফিউশন না থাকলে আমরা ক্লাসটা শেষ করতে পারি। তাই তোমরা আমাকে একটু জানাও ক্লিয়ার কিনা। আমি একটা হচ্ছে ইয়েস নো পোল দিতেছি, তোমরা বিষয়গুলো ক্লিয়ার কিনা একটু আমাকে জানায় দাও ভাইয়া। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে নাইস। ওকে, সবাই মাশাল্লাহ ক্লিয়ার। একটু সবাই আমাকে জানায় দাও যে বিষয়গুলো ক্লিয়ার কিনা। ওকে ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা মনে হয় আমাদের ক্লাসটা আজকে খুব ভালো মতো বুঝতে পারছি। আল্লাহ হাফেজ, সবার জন্য শুভকামনা থাকলে ইনশাল্লাহ নেক্সট ক্লাসও তোমাদের সাথে আবারও দেখা হবে একই সময়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।